নমস্কার, সংলাপের ফেসবুক লাইভে স্বাগত জানাই। আমরা একটি ইতিহাস নির্ভর সংগঠন। আমরা মূলত ইতিহাসের উপরেই আমরা ফোকাস করে আলোচনা করে থাকি। বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের এই আলোচনা। আজ 23 তারিখ রবিবার। একটি মনোজ্ঞ আলোচনা নিয়ে আজকেও আমরা উপস্থিত হয়েছি। যে আলোচনা সেটা হলো মূলত ল্যাঙ্গুয়েজ এবং লিঙ্গুইস্টিক্স কেন্দ্রিক আলোচনা, কিন্তু তার মধ্যেও একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ রয়েছে, যেটা নিয়ে আজকে আলোচনা করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক্স এর রিসার্চার বৈদ্যনাথ মাহাতো। তাকে আমরা আমাদের এই ফেসবুক লাইভে স্বাগত জানাই। তাকে অনুরোধ করব তার ভিডিওটা অন করার জন্য, এবং সেই সঙ্গে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা আমার বন্ধুস্থানীয় ঋত্বিককে পেয়েছি। ও ডিপার্টমেন্ট অফ লিঙ্গুইস্টিক্সে মাস্টার্স করছে দিল্লি ইউনিভার্সিটি থেকে। ওকেও আমাদের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক লাইভে। নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্ট ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। সেই আলোচনায় আমরা চলে যাব। তার আগে আমরা সংলাপ কেন গড়ে তুললাম প্রত্যেকটি আলোচনায় আমরা বলি। সেই প্রথাগত বিষয়টি দিয়েই আমরা আর শ্রোতাদের সময় নষ্ট করব না। আমরা আমাদের আলোচনায় ঢুকে যাব এবং আমি আমার আলোচনার যে পরিচালনার ভার সেটা আমি ঋত্বিকের হাতে তুলে দেব। এখন আলোচনা শুরু হচ্ছে। আমি তার আগে আমাদের বার্তাটা পাঠ করে দিচ্ছি যে সংলাপ কেন আমরা গড়ে তুললাম। সংলাপ আমাদের কিছু ছাত্রছাত্রীদের পাগলামি করে গড়ে তোলা একটা সংগঠন। তবে পাগলামি হলেও আমরা সংলাপ কেন গড়ে তুললাম সেই বিষয়ে যথেষ্ট স্পষ্ট এবং সিরিয়াস। মূলত ইতিহাসকে যারা ভালোবাসে, ইতিহাসকে নিয়ে কিছু করতে চায়, তারাই এই হিস্টোরিক্যাল সোসাইটি বা ইতিহাস নির্ভর সংগঠনটা গড়ে তুলেছে। আমাদের মূল লক্ষ্য হলো বর্তমানে গোটা দেশ জুড়ে যে ইতিহাস বিকৃতির প্রবল সম্ভাবনা মাথাচাড়া দিয়ে উঠেছে বা উঠছে, তার বিরুদ্ধে পাল্টা বৈজ্ঞানিক চিন্তাভাবনা বিশ্লেষণের মধ্য দিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে, উৎসের ভিত্তিতে অথেন্টিক হিস্ট্রি বা তথ্য নিরপেক্ষ ইতিহাসকে তুলে ধরা। ইতিহাস বিষয়টিকে জনসাধারণের কাছে খুব সহজ সরলভাবে পৌঁছে দেওয়া, যাতে করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে বিশ্লেষণ করার মানসিকতা জনমানসে প্রস্ফুটিত হয়। সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ইতিহাসের মানে কয়েকটি তথ্য মুখস্থ করা না, ইতিহাসের মানে যে কতটা বিস্তৃত, কতটা প্রসারিত, কতটা গূঢ় অর্থবহুল সেটা তুলে ধরা। বিভিন্ন ঐতিহাসিকদের জীবনী ও তাদের কাজ থেকে শিক্ষণীয় বিষয়গুলি তুলে ধরা এবং বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা কতখানি তা পরিষ্কার করা। বর্তমানে ঘটে চলা বিভিন্ন ঘটনাকে অতীতের ঘটনার সঙ্গে মেলানো, তুলনা করা এবং যুক্তি দিয়ে বিচার করে ভালো মন্দ বুঝতে শেখা। প্রগতিশীল চিন্তার ধারক ও বাহক হতে চায় আমাদের এই সংলাপ, যেখানে সৎভাবে, নির্ভীকভাবে, সাহস নিয়ে অতীতের কথাকে আমরা বলতে চাই এবং বর্তমানের সঙ্গে মেলবন্ধন ঘটাতে চাই। এখানেই অতীতের সাথে আমাদের বর্তমানের সংলাপ। পরিশেষে ইএইচ কারের কথায়, হিস্ট্রি ইজ অ্যান আনএন্ডিং ডায়ালগ বিটুইন দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। ধন্যবাদ, নমস্কার। আমি এরপর আলোচনার দায়িত্ব তুলে দেব আমার বন্ধু ঋত্বিকের কাছে। ঋত্বিককে অনুরোধ করি আলোচনাটাকে ত্বরান্বিত করার জন্য। নমস্কার, সৌর্যকে ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানের দায়িত্ব দেওয়ার জন্য। আজকে আমরা যে আলোচনা করব সেই আলোচনায় মূলত
ঐতিহাসিক পরিপ্রেক্ষিত থেকে আমরা দেখার চেষ্টা করব যে ভারতবর্ষের ভাষার মধ্যে এতগুলো ভাষা ভারতবর্ষের, সেই সমস্ত ভাষাগুলোর যে বৈচিত্র্য, এবং সেই বৈচিত্র্য সত্ত্বেও, বৈচিত্র্য আছে তো বটেই, সেই বৈচিত্র্যগুলো পরস্পরের সঙ্গে খুব কাছাকাছি অবস্থানে থাকে, এবং তার ফলে যে নতুন ভেরিয়েশন বা নতুন ভাষা, নতুন কিছু সৃষ্টি হতে পারে বা কিছু হারিয়ে যেতে পারে, সেই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতীয় উপমহাদেশের ভাষাগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় আমাদের আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষা ও ভাষাবিজ্ঞান অনুষদের গবেষক বৈদ্যনাথ মাহাতো। বৈদ্যনাথ মাহাতো এর আগে MA এবং MPhil করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক্স থেকে। বর্তমানে সেখানে তিনি PhD করছেন। আজকের যে আলোচনা, সেই আলোচনার যে সূত্র সেটা বহু প্রাচীন। ভারতবর্ষের যেটুকু পাথুরে প্রমাণ আমরা পাই, ভারতীয় উপমহাদেশের যে পাথুরে প্রমাণ আমরা পাই ইতিহাস থেকে, সেখানে দেখতে পাই যে বহু প্রাচীনকাল থেকেই ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে সেই ঐক্য, যে বাণীগুলো বেদ উপনিষদ থেকে শুরু করে রামায়ণ মহাভারতের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ পর্যন্ত প্রবাহিত হয়েছে। যেমন আমরা দেখেছি রামায়ণের সুন্দরকাণ্ড, সেই সুন্দরকাণ্ডে দেখা যাচ্ছে যে হনুমানকে শ্রীরামচন্দ্র একটা আংটি দিচ্ছেন এবং বলছেন, লঙ্কায় যেখানে সীতাকে রাবণ বন্দি করে রেখেছেন সেখানে তুমি এই আংটিটা গিয়ে সীতার হাতে দেবে, এটা আমার দূত হিসেবে যে তুমি যাচ্ছ তার প্রমাণ। হনুমান তখন দেখা যাচ্ছে যে সেখানে হেজিটেট করছে যে সে কোন ভাষায় গিয়ে সীতার সঙ্গে কথা বলবে। লঙ্কায় রাবণ, তিনি ব্রাহ্মণ, তার ব্রাহ্মণের তিনি সংস্কৃত জানেন, সেই সংস্কৃতে কথা বলবেন নাকি প্রাকৃতে কথা বলবেন। অর্থাৎ একাধিক ভাষার যে সে সময়ও প্রচলন ছিল তার প্রমাণ। ভারতবর্ষ যে একভাষিক, এক ভাষা এক দেশের যে নতুন তত্ত্ব খাড়া করার চেষ্টা করা হচ্ছে, তা যে ভারতবর্ষে ঐতিহাসিক কাল থেকেই কখনো ছিল না, তারও প্রমাণ। রবীন্দ্রনাথ বলছেন, হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। নানা জাতি, নানা ভাষা, নানা মত, নানা বর্ণ, নানা সময় ভারতবর্ষের কাছাকাছি এসেছে, ভারতীয় উপমহাদেশের কাছাকাছি এসেছে, এবং আমরা তাতে সমৃদ্ধ হয়েছি। প্রতুল মুখোপাধ্যায় বলেছেন, মেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়, এই ভারতীয় উপমহাদেশে তা এসে মিশেছে। আমরা আপাতত আর কিছু এগোচ্ছি না। যারা দর্শক রয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনা চলতে চলতে তাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি অনুরোধ করব তারা কমেন্ট করে জানাবেন। আমরা আলোচনার একেবারে শেষে সেই প্রশ্নগুলো নিয়ে হাজির হব, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব সবাই মিলে। তার আগে আজকের অতিথি বৈদ্যনাথ মাহাতোকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সংলাপকে। আমার ভয়েস ঠিকঠাক আসছে নিশ্চয়ই? একদম শোনা যাচ্ছে। আচ্ছা, তো স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, বলুন। দেখা যাচ্ছে? আচ্ছা, বেশ। তাহলে এখানে মানে আমি খুবই সেই অর্থে হিস্ট্রি এবং এই যে ফ্রেমটা, এই ফ্রেমে ল্যাঙ্গুয়েজ এবং লিঙ্গুইস্টিক্সের যে স্টাডি, সেই স্টাডিকে আজ নতুনভাবে একটা চেষ্টা করছি দুটোকে কানেক্ট করে প্রেজেন্ট করার। তো সেই ক্ষেত্রে আমরা ভারতবর্ষের যে ল্যান্ডস্কেপটা আমরা জানি, সেখানে নানান ভাষাভাষী মানুষ আছেন, নানান জাতি বর্ণ, যেটা ঋত্বিক বলেছে। তো সেই জায়গা থেকে কিছু লিঙ্গুইস্টিক্স পার্সপেক্টিভে বা এই যে ডাইভার্সিটি, এই ডাইভার্সিটিটার যে এত ভেরিয়েশন, এবং এখানে সব থেকে মানে দুনিয়ার যত বৃহৎ বৃহৎ রিসার্চ হয় লিঙ্গুইস্টিক্সের, মূলত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এই যে এত ভ্যারাইটি, সেই ভ্যারাইটিকে বেস করেই হয় মূলত। তো সেক্ষেত্রে ভারতবর্ষে কিন্তু আমরা আবার উল্টোটা দেখতে পাবো যে লিঙ্গুইস্টিক্সের যে স্টাডিজ, ভারতবর্ষের যে ভাষা, সেই ভাষাগুলো খুবই লিমিটেড কাজ হয় এবং খুব কম স্কোপ আছে। কিন্তু এখনকার যে সিচুয়েশন, ওভারঅল যে সিচুয়েশন, সেখানে নানান রকমভাবে একটা হেজিমনি ক্রিয়েট করার চেষ্টা চলছে।
তো সেই জায়গা থেকে আমরা একটু পেছনের দিকে চলে যাই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই যে বাউন্ডারিজগুলো আজকে তৈরি হয়েছে নানানভাবে, সেটা কান্ট্রিকে ভিত্তি করে হতে পারে, স্টেটকে ভিত্তি করে হতে পারে, নানানভাবে, কিন্তু আমরা দেখতে পাবো পরবর্তীতে যেটা আমরা জানি যে মানুষ সেই আফ্রিকার থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে হাজার হাজার বছর ধরে হাঁটতে 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 কিন্তু সারা পৃথিবীময় ছড়িয়ে গেছে। তো সেই জায়গা থেকেই ভারতবর্ষেও তারা এক সময় এসেছে, ঠিক আছে। এই যে চিত্রটা দেখছি আর্লি মাইগ্রেশন, আফ্রিকার থেকে বেরিয়ে মানুষ ইউরোপের দিকে কিছু অংশ গেছে, কিছু ভারতবর্ষ নিয়ারলি বলা হয় যে ভারতবর্ষে 70,000 থেকে 60,000 বছরের মধ্যে ফার্স্ট আর্লি হিউম্যানসের ফুটপ্রিন্ট পাওয়া যায় ভারতবর্ষে, এবং কোস্ট লাইন ধরে ধরে সে অস্ট্রেলিয়ার দিকে চলে যায়। এই রিলেটেড এখন রিসেন্ট অনেক স্টাডিজও হয়েছে। তো সেই অর্থে কোনো জায়গায় সেই অর্থে আমরা যেভাবে এখন বাউন্ডারিজ ক্রিয়েট করি বা ক্লেম করি যে আদিবাসী বা অরিজিন, এই নিয়ে নানান ব্যাখ্যা এখন ভাবে হয়, নানান মারামারি হয়, নানান কনফ্লিক্ট হয়। তো সেই জায়গা থেকে আমি মনে করাতে চাই যে আমরা কিন্তু সেই সুদূর আফ্রিকার থেকেই কিন্তু এই যে মানুষের যে অরিজিন, এত যে পপুলেশন ডেভেলপ করেছে, সব কিন্তু সেই ঘুরে ফিরে সেই আফ্রিকাতেই শুরু হয়েছিল। এইটা একটা আর্লি মাইগ্রেশনের একটা চিত্র। পরবর্তীতে আমরা দেখব যে ভারতবর্ষে নানান সময় এই যে আর্লি মাইগ্রেশনের পরবর্তীতেও আরো অনেক মাইগ্রেশন হয়েছে। এই মাইগ্রেশনের কারণে ভারতবর্ষে অনেক ভাষাভাষী মানুষ আমরা পাই, অনেক ধরনের ভাষাভাষীর মানুষ পাই, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো সেই অর্থে লিঙ্গুইস্টিক যে ডাইভার্সিটি, সেটাকে আগে বোঝার চেষ্টা করব, এবং তাদের মধ্যে ইচাদের মধ্যে যে ইন্টারাকশন হয়েছে বা যেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্ট বলছি, সেটা বোঝার চেষ্টা করব, এবং তার পরবর্তীতে যে যে পদক্ষেপ এই ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্টের ফলে যা যা প্রতিফলন হয়েছে কালচারালি হোক, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হোক, সেগুলো আমরা দেখব। তাহলে ভারতবর্ষের এবং এই যে সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা যে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিজগুলোকে দেখতে পাই, মূলত আমরা ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি দেখতে পাই। তার সাথে ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ আছে কিছুটা, আবার দ্রাবিডিয়ান একটা বড় অংশ আছে, এশিয়াটিক মানে সাঁওতাল, কোল, ভিল, এই জাতীয় ল্যাঙ্গুয়েজগুলো আছে, টিবেটো বার্মান আছে, এগুলো মূল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এগুলোই আমরা দেখতে পাই বিভিন্নভাবে ছড়িয়ে আছে। এখন তো তার সাথে কিছু আইসোলেট আছে, যে ল্যাঙ্গুয়েজগুলোকে এখনো কিন্তু কোনো এই ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মধ্যে বা পৃথিবীর কোনো ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির সাথে তার সিমিলারিটিস পাওয়া যায় না, ওই জন্য ওকে ল্যাঙ্গুয়েজ আইসোলেট বলা হয়। তো এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মোটামুটি ধরা যায় যে 780টা ল্যাঙ্গুয়েজেস আছে, এতগুলো ভাষাতে মানুষ বলে। কিন্তু এখনকার আমরা সিচুয়েশনে দেখতে পাচ্ছি যে সব কিছুতেই ওয়ান নেশন, ওয়ান সব কিছুই কিন্তু একটা শুরু করার চেষ্টা চলছে। সেই জায়গা থেকে 780টা ল্যাঙ্গুয়েজ, স্বীকৃত ল্যাঙ্গুয়েজ, যার পপুলেশন মোর দেন অ্যাটলিস্ট 1000 বলতে পারবো। এর মধ্যে কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে যা কোটিতেও তার পপুলেশন আছে, কিছু ল্যাক্সের উপরে পপুলেশন আছে, কিছু থাউজেন্ডসের উপরে পপুলেশন আছে। তো এত ডাইভার্সিফাইড একটা ভ্যারাইটি, লিঙ্গুইস্টিক ভ্যারাইটি দেখতে পাচ্ছি, সেখানে আমরা এই নানান যে থিওরি আসছে, যে হেজিমনির থিওরি আমরা দেখতে পাচ্ছি চাপিয়ে দেওয়া হচ্ছে, সেইগুলো সেটা কি আদৌ ভারতবর্ষের জন্য খুব সুবিধাজনক হবে, বা সেটা তার কি অন্য কোনো পার্সপেক্টিভ থাকতে পারে, সেটা আমরা পরে দেখব। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেজর ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিজ যেগুলো আছে, ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, দ্রাবিডিয়ান, অস্ট্রো এশিয়াটিক, টিবেটো বার্মান, আর কিছু আইসোলেটস আছে। আচ্ছা, তো এর যে শুরুটা আমি বলি, এই যে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিজ, এই ফ্যামিলিজগুলো আমরা কোথা থেকে পেলাম? লিঙ্গুইস্টিক্সের যে স্টাডি, সেই স্টাডির ক্ষেত্রে ওভারঅল লিঙ্গুইস্টিক্স স্টাডিজটার ডেভেলপমেন্টই হয়েছে কিন্তু এই ইচ আদারের সাথে যে রিলেটেডনেস, সেই রিলেটেডনেসটাকে খুঁজে বার করার জায়গা থেকে। তো প্রথমে এইটা উইলিয়াম জোন্স, তার একটা কাজ দিয়েই প্রথমে তিনি আবিষ্কার করেছিলেন। তিনি একজন ব্রিটিশ ছিলেন, তিনি ভারতবর্ষে এসে নানান যে পুরনো পুঁথি, সেইগুলোকে তিনি ট্রান্সলেট করতে শুরু করেন, মূলত সংস্কৃত। পরবর্তীতে তিনি দেখতে পান যে সেখানকার কিছু কিছু শব্দ হচ্ছে অন্যান্য ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের সাথে সিমিলার,
এই সিমিলারিটি বুঝতে গিয়ে তিনি বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি সামহাও এদের অরিজিন কিন্তু সেম জায়গা থেকে, ঠিক আছে। তো এটা আর আমি পড়ছি না, এটা ডিরেক্টলি উইলিয়াম জোনসের একটা কোট, মানে তার লেখা থেকেই নেওয়া। সেখানে তিনি গ্রিক এবং ল্যাটিন এগুলোর থেকে তিনি সংস্কৃতের সাথে খুবই সিমিলারিটি পেয়েছিলেন, এবং তার সাথে ওল্ড পার্সিয়ানের ক্ষেত্রেও সিমিলারিটি পেয়েছিলেন। এইটাই প্রাইমারি ফাউন্ডেশন। এই যে জেনেটিক্যালি সিমিলার ল্যাঙ্গুয়েজগুলো যে এরা সিস্টার ল্যাঙ্গুয়েজ হতে পারে, এই ধারণাটা কিন্তু তিনি প্রথম দেন। এর আগেও কিছু কিছু ছোট ছোট কাজ হয়েছিল ইউরোপে, কিন্তু এটাতে একটা ব্রডার অ্যাসপেক্ট খুলে দিয়েছিল যে ভারতবর্ষ এত দূরে একটা জায়গা, সেটা সামহাও যে ইউরোপের সাথে কানেক্টেড থাকতে পারে সেইটা কিন্তু আনকাভার হয়। এইখানে কিছু যেটা দিয়ে মূলত প্রথম কাজ হয়েছিল, কিছু শব্দ আছে, গ্রিকে আছে, ল্যাটিন আছে, সংস্কৃত, গথিক, ওল্ড ইংলিশ। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই সব শব্দগুলো প্রচন্ড সিমিলার, এবং সিমিলারিটি থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি যে এরা সামহাও রিলেটেড, কোনো না কোনোভাবে তো রিলেটেড ছিলই। তাহলে যেমন এই যে পিতা যে শব্দটা, সেটা গ্রিকে প্যাটার ছিল, ল্যাটিনে প্যাটার, সংস্কৃতে পিতা, গথিকে ফাদার, এবং সাউন্ড চেঞ্জ হয়েছে, কিন্তু এদের রুটটা কিন্তু কানেক্ট করা যায় যে অরিজিন কোথায় ছিল। তেমনি এই যে 10, যে 10 শব্দটা, সেটা আমাদের সংস্কৃতের দশা, সেটা ইংলিশে হয়েছে 10, কোথাও কোথাও ডেকা হয়েছে, ডেকাম হয়েছে ল্যাটিনে। এই রকম ভাবে চেঞ্জটা আমরা ইচ আদারকে কম্পেয়ার করে করে হয়েছে। এইটা কম্পারেটিভ ফিলোলজির একটা ফাউন্ডেশন, যেটার থেকে আমরা এই যে জেনেটিক্যালি ল্যাঙ্গুয়েজগুলো রিলেটেড, এরা আলাদা কেউ নয়, ঠিক আছে। অনেক ডাইভার্সন, আমাদের হয়তো চামড়ার রং আলাদা হতে পারে, কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো একই জায়গায় বিলং করেছে, এবং আমরা সামহাও জেনেটিক্যালি সেই মানুষগুলোর সাথে রিলেটেড। আচ্ছা, তো এইটা করতে গিয়ে যে অরিজিন, প্রোটো ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ যেখান থেকে অ্যাকচুয়ালি এই সিস্টার ল্যাঙ্গুয়েজগুলো ভাগ হয়েছিল। তার একটা মেথড আবিষ্কার হয়েছিল 18th সেঞ্চুরিতে, মূলত 18-19th সেঞ্চুরিতে। সেটা আরো ডেভেলপ হতে থাকে পরবর্তীতে। তো এইটা হচ্ছে তার মেথড। প্রথমে যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ যাদেরকে আমরা আইডেন্টিফাই করছি সিস্টার ল্যাঙ্গুয়েজ হিসেবে, সেই ল্যাঙ্গুয়েজগুলোকে মধ্যে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো দুটো ল্যাঙ্গুয়েজেই বিলং করে। তাহলে সেই শব্দগুলোকে, সেগুলোকে বলে কগনেট সেট, সেগুলোকে খুঁজে বার করতে হবে, এবং সেটা তার করসপন্ডিং সেট হতে হবে। মানে একই সাউন্ড, যেমন এই যে ফাদার যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা ল্যাটিনের ক্ষেত্রে আমরা দেখছি, সংস্কৃতের ক্ষেত্রেও দেখছি। এইরকম ভাবে কগনেট সেট আমরা তৈরি করছি। তারপরে দেখছি যে এগুলো কমপ্লিমেন্টারি ডিস্ট্রিবিউশনে আছে কিনা। কমপ্লিমেন্টারি ডিস্ট্রিবিউশন মানে এর যে সাউন্ড, এই সাউন্ডের অল্প পার্থক্যে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলো আমরা দেখছি। পরবর্তীতে প্রোটোফোনিম, যে ফোনিমগুলো, এই ফোনিম ইনভেন্টরি, আমরা জানি ফোনিম ইনভেন্টরি হচ্ছে সেই একটা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তার সেট অফ ফোনিমস আছে, যেমন অ আ ক খ বাংলার ক্ষেত্রে দেখতে পাই, এটা আছে ভাওয়েলের ক্ষেত্রে, কনসোনেন্টের ক্ষেত্রেও আছে, এবং তার একটা ওভারঅল আমরা চার্ট দেখতে পাই, যে চার্টে এটা ফিট করে, একটা সিমেট্রি আছে। তো সেইগুলোকে আমরা রিকনস্ট্রাক্ট করে দেখতে পারি। যেমন আমরা বলতে পারি যে বাংলার যে সেট অফ ফোনিমস আছে এবং হিন্দির যে সেট অফ ফোনিমস আছে, এটা সিমিলার, এরা ওই সিমেট্রিতে ফিট করে। তেমনি দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজের যে আমরা দেখতে পাই যে ফোনিমসগুলো আছে, সেটা ইন্দো আরিয়ান যে কোনো ল্যাঙ্গুয়েজ বাংলার সাথে সেটা ফিট করেন, কিছু কিছু পার্থক্য আছে। কারণ এই পার্থক্য দিয়ে আমরা বুঝতে পারি যে এগুলো আলাদা সেট অফ ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে। তারপরে সেটাকে রিকনস্ট্রাক্ট করছি। তাহলে ভারতবর্ষের এই যে সাবকন্টিনেন্ট, সেখানে আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিজগুলো আমরা দেখতে পাই, এই পদ্ধতিতে এগুলো রিকনস্ট্রাক্ট করা হয়েছে। তো সেক্ষেত্রে ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিজ, এখানে এটা সেই অর্থে এই যে সাবকন্টিনেন্টের সব থেকে বড় অংশীদার বলা যেতে পারে। এখানে 78% অফ দ্য পপুলেশন এই ল্যাঙ্গুয়েজটা বলে মানুষ, এখানকার মানুষ। এবং এটা যে ব্রাঞ্চের থেকে বিলং করে সেটা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান, এবং তার সাব ব্রাঞ্চ হচ্ছে ইন্দো ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। এই যেসব দেশের সাথে আমাদের প্রচুর মারামারি, একটা টাইমে হয়তো এরাই আমাদের সিস্টার ল্যাঙ্গুয়েজ ছিল, বা এরা সব থেকে নিয়ার রিলেটিভ আমরা বলতে পারি।
তো সেই জায়গা থেকে এবং এরা বিলং সেই ককেশিয়ান যে রিজন ছিল স্টেপিস যাকে আমরা বলি, স্টেপ অঞ্চল ককেশিয়ানে, সেখান থেকে তারা অরিজিনেট করেছিল এবং ধীরে ধীরে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মাইগ্রেট করেছিল। তো মেজর যে ল্যাঙ্গুয়েজগুলো এখন বলা হয় সেটা হিন্দি, উর্দু, বেঙ্গলি, আসামিজ, মারাঠি আছে, ওড়িয়া আছে, মেথিলি, এরকম আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তো এটা একটা এখানে মোর দেন 200 ল্যাঙ্গুয়েজেস এই ইন্দো আরিয়ান ফ্যামিলি, এটাই প্রাইমারিলি আছে। এবং এই যে মাইগ্রেশনের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, ইন্দো ইউরোপিয়ান মাইগ্রেশন, সেটা এই ককেশিয়ান যে রিজন, এইখানে আমার কার্সার হয়তো যদি দেখা যায়, এইখান থেকে তারা ইউরোপের দিকে গেছে, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শেষে ভারতবর্ষে তারা অ্যারাউন্ড 1500 বিসি বলা হয় যে অ্যারিয়ান্সরা আর্লি ভেদিক পিরিয়ড যেটা শুরু হয় সেটা 1500 বিসি, সেইখান থেকে শুরু হয়। তো এই মাইগ্রেশনের এটা চিত্র, এবং আমরা দেখতে পাবো যে এরকম সিরিজ অফ মাইগ্রেশন হয়েছে। এটা হচ্ছে ইন্দো আরিয়ান যে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, সেই ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মধ্যে এইটা আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রথমে ভেদিক সংস্কৃত ছিল, পরে সংস্কৃত, ক্লাসিক্যাল সংস্কৃতটা আলাদা হয়ে যায় এবং প্রাকৃত বলে একটা ব্রাঞ্চ বেরিয়ে আসে। সেই ব্রাঞ্চ থেকেই আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি একটা মহারাষ্ট্রী ব্রাঞ্চ, একটা সৌরসেনী ব্রাঞ্চ, একটা মগধী ব্রাঞ্চ। এটাই মূল সেই অর্থে, যেগুলো এখনো এক্সিস্টিং আছে। এবং সেন্ট্রাল ইন্ডিক একটা ব্রাঞ্চ আছে, সেটা সৌরসেনী থেকে এসছে। এবং একে কেন্দ্র করেই ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজের যতগুলো ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাই সেইগুলো আমরা দেখতে পাই। তাতে বড় বড় যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোও আছে, মারাঠি আছে, তারপরে পাঞ্জাবি আছে, গুজরাটি আছে, এগুলো যেমন আছে। এদিকে আমাদের মানে নর্থ ইন্ডিয়ার যে ল্যাঙ্গুয়েজ, মাঘি আছে, মাইথিলি আছে, এগুলো হরিয়ানবি আছে, এইসব ল্যাঙ্গুয়েজগুলো আমরা দেখতে পাই। এবং এই যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ট্রিটা আমরা দেখতে পাচ্ছি, এই ট্রি এখনকার যে ডেভেলপমেন্ট হয়েছে লিঙ্গুইস্টিক্সে, তাতে এই ওভারঅল ট্রিগুলো কখন কখন এই ব্রাঞ্চিংগুলো আলাদা আলাদা হয়েছে সেই টাইম লাইনটাও কিন্তু ডিটারমাইন করে, কোন পিরিয়ড থেকে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। এই দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি একটা অদ্ভুত ফিচার পাওয়া যায় যেটা অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কম পাওয়া যায়। সেটা হচ্ছে যে তাদের কিছু কিছু অবশিষ্ট বলা যায় বা কিছু কিছু পার্ট, একটা ভালো পপুলেশন নিয়েই তারা কিন্তু বালুচিস্তানে, পাকিস্তানে পাওয়া যায়, আফগানিস্তানে আছে, ইরানে পাওয়া যায়, এবং সেটা একটা সিগনিফিক্যান্ট পপুলেশন। এবং অদ্ভুতভাবে যে দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজকে আমরা মূলত সাউথ ইন্ডিয়াতে পাই, এই মিডল মানে ওভারঅল যে ডেকান প্ল্যাটু বলি, সেই ডেকান প্ল্যাটুকে বেস করে আমরা সেই ল্যাঙ্গুয়েজগুলোকে পাই। তো এবারে এখানেই অনেক থিওরিজ আছে এবং এখন আরও অনেক কাজও হয়েছে, যেখানে কিছু ক্লেম আছে যে অ্যাকচুয়ালি তারা অরিজিন করতো এইসব জায়গা থেকে, কিন্তু পরবর্তীতে ভেতর দিকে শিফট করতে, এটা একটা ক্লেম আছে। এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে নিয়ারলি 20% অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ কে বিলং করে। সেখানে তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, তুলু, ব্রাহুই, এই ব্রাহুই যে ল্যাঙ্গুয়েজটা, এটা হচ্ছে পাকিস্তানে বলা হয়, হেমল্যান্ড, আফগানিস্তানে এই ল্যাঙ্গুয়েজটা পাওয়া যায়। এবং এইটা হচ্ছে দ্রাবিডিয়ান যে ল্যাঙ্গুয়েজ, সেই দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজের একটা জিওলজিক্যাল ক্লাসিফিকেশন, জেনেটিক ক্লাসিফিকেশন বলা যেতে পারে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নর্দার্ন একটা ব্রাঞ্চ আছে, সেখানে এই ব্রাহুইটা বিলং করছে। এবং এবং ইস্টার্ন ইন্ডিয়াতেও কিছু কিছু জায়গায় দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ পাওয়া যায়, খুবই স্ক্যাটার্ড ওয়েতে পাওয়া যায়। যেমন কুরুক একটা আছে, আর মালতো, এরা নর্থ ইস্ট, যেমন আসামেও পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলেও পাওয়া যায়। কিন্তু সেইভাবে আমরা আমাদের জানা ছিল না এতদিন যে এই রকমভাবে হয়। এবং সাউথ ইন্ডিয়াতে তো যে মেজর ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো আমরা জানি। এছাড়াও মানে মূলত তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম এর বাদেও যে আরও অনেক দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ আছে, ছোট 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 অনেক
ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো এন্ডেঞ্জার্ড ক্যাটাগরিতেই পড়ে এবং তারা এক্সিস্ট করছে কিন্তু সেই অর্থে। আচ্ছা, এছাড়া আমরা দেখতে পাবো অস্ট্রো এশিয়াটিক ল্যাঙ্গুয়েজ এবং এই যে দ্রাবিডিয়ানের অরিজিন সেই অর্থে আমাদের জানা নেই, মানে এখন অব্দি রিসার্চাররা জানে না। অনেকে মনে করে যে তারা ওই আফগানিস্তান ওই ইন্দাস ভ্যালির সাথে কানেক্টেড থাকতে পারে, নাও থাকতে পারে। অনেকে মনে করে যে হারাপ্পান কালচারের সাথে এদের একটা লিঙ্ক ছিল বা এরাই হয়তো হারাপ্পানের অ্যানসিস্টার্স, মানে সেই অর্থে পরবর্তী প্রজন্ম। এবং এছাড়াও আমরা দেখতে পাবো যে অস্ট্রো এশিয়াটিক যে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা কিন্তু সবার জন্যই একটা সোনার স্বর্গের মতো জায়গা, কারণ এখানে যে ইন্ডো গ্যাঙ্গেটিক প্ল্যান, সেই প্লেনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই ফার্টাইল সয়েল ছিল। এখানকার মাটি মানে সোনা সোনা তৈরি করার মতো মাটি, সেখানে মূলত এগ্রিকালচার। এবার ফুড সোর্সটাই যেহেতু একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল, সেখানে নানান দিক থেকে নানান মানুষজন এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসছে। তেমনি অস্ট্রো এশিয়াটিক যে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, এদেরকে সেই অর্থে ধরা হয়, স্টাডিজ বলে যে এরা হচ্ছে নিয়ারলি 5000 থেকে 4000 বিসিইতে তারা এই ইন্ডো গ্যাঙ্গেটিক প্ল্যানে আসে এবং সেটেল করে। এবং বলা হয় যে এরা রাইস কাল্টিভেশনের মেথড জানতো এবং এরাই পরবর্তীতে হচ্ছে ইন্দো আরিয়ানদেরকে এই সেই ফর্মুলা বলা হোক বা কিভাবে রাইস কাল্টিভেশন বা কাল্টিভেশনটা কিভাবে হবে, তার যে টুলস টেকনিক্স, সেগুলো কিন্তু তারা সেই অর্থে শেয়ার করেছিল, ট্রান্সফার করেছিল। কিন্তু আজকের ভারতবর্ষে দেখা যাচ্ছে যে এদের পপুলেশনটাই সব থেকে নেগলিজিবল, লেস দেন 1% পপুলেশন। এদের মধ্যে মেজর যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা জানি সেটা হচ্ছে সাঁওতালি আছে, সোরা আছে, হো আছে, ভূমিজ আছে, এটা একটা ক্যাটাগরি, খাসি আছে, এছাড়াও এদিকে নিকোবারিজ আছে, এরকম কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে। এরা প্রত্যেকটাই ল্যাঙ্গুয়েজ প্রায় হচ্ছে এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরিতে পড়ে। এটা হচ্ছে অস্ট্রো এশিয়াটিকের পসিবল মাইগ্রেশন রুট এবং তারা এই প্রোটো মুন্ডা যে ব্রাঞ্চটা, সেটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া এবং এই ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এইসব এরিয়াতে তারা মাইগ্রেট করে আস্তে আস্তে। এটা সেই অর্থে অস্ট্রো এশিয়াটিক যে ফ্যামিলি, যে ব্রাঞ্চটা ওভারঅল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পাওয়া যায় বা তার আশেপাশে এই ব্রাঞ্চটা আমরা দেখতে পাচ্ছি। এখানে মুন্ডা আছে, নিকোবারিজ আছে, এছাড়াও মনখেমের মানে এই খাসি যে ল্যাঙ্গুয়েজ বলছি, সেই খাসি ল্যাঙ্গুয়েজ আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওই কখন এই যে ব্রাঞ্চটা ভাগ হয়েছে সেইটা কিন্তু এই যে নিকোবারিজকে দেখাচ্ছে, দেখো যে এখানে নিয়ারলি 5500 বছর আগে, এখানে 6300 বিসি, তখন আস্তে আস্তে এটা ভাগ হয়ে যায়। ঠিক আছে, পরে নিকোবারিজ যে ল্যাঙ্গুয়েজটা ফর্ম হচ্ছে সেটা অ্যারাউন্ড 1700 বিসি এবং মুন্ডাও এই অ্যারাউন্ড ওইরকমই একটা টাইম লাইনে তারা আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে। সেটা এই যে জেনেটিক ক্লাসিফিকেশন উইথ টাইম লাইন, এটা এখন খুব সহজেই করা যায়। আচ্ছা, এছাড়া আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি আছে যাকে বলে টিবেটো বার্মান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। তো এরও পপুলেশন সেই অর্থে লেস দেন 1% আমরা দেখতে পাবো এবং এটা মোস্টলি নর্থ ইস্ট ইন্ডিয়াতেই পাওয়া যায়, হিমালয়ান রিজন, নেপাল, ভুটান এইসব জায়গাগুলোতে আছে। মানে ইন্ডিয়ার বাদে আছে কিছু কিছু আদার, আবার হিমাচল প্রদেশেও কিছু কিছু আছে। এবার এখানে একটা মজার বিষয় হচ্ছে এই যে মেইতেই যে ল্যাঙ্গুয়েজ, সেটা আমি পরে যদি আসার সুযোগ থেকে আসবো। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে ল্যাঙ্গুয়েজগুলোর যে ইচ আদারের সাথে যে লিঙ্ক বা ইচ আদারের সাথে যে এক্সচেঞ্জের ফলে কিন্তু আমরা নানান রকম ব্যাপার দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে মেইতেই হচ্ছে সেই অর্থে কালচারালি তারা হিন্দু, ঠিক আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে টিবেটো বার্মান। এবার এই ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মানুষজন তারা একসেপ্ট করতে চায় না যে তারা টিবেটো বার্মান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিতে বিলং করে, যেহেতু তারা হচ্ছে মানে কালচারালি রিলিজিয়াস অ্যাসপেক্টে তারা হচ্ছে হিন্দুইজম ফলো করে। তো এরকম নানান হেজিমনি আমরা দেখতে পাবো। অনেক এখানে আছে হিমাচল প্রদেশেও একটা টিবেটো বার্মান ল্যাঙ্গুয়েজ আছে,
তারা টোটালিটি তারা যে ওই পাহাড়ের ওই পার থেকে বিলং করতো বা ওই দিক থেকে এসেছিল, তাদের রুটটা যে ওইভাবে কানেক্টেড, তারাও টিবেটো বার্মান ল্যাঙ্গুয়েজ, কিন্তু তারা কালচারালি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান যে হিন্দুইজম যে কালচার, সেই হিন্দুইজম কালচারের সাথে টোটালিটিতে মার্চ করে গেছে। তার ফলে ল্যাঙ্গুয়েজটা ওই দিক থেকে এলেও কালচারালি তারা টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে তারা সেই যে লিঙ্গুইস্টিক স্টাডি হচ্ছে বা তাদের রুট যখন বোঝার চেষ্টা হচ্ছে, তারা সেটাকে অ্যাকসেপ্ট করছে। আচ্ছা, এটা হচ্ছে টিবেটো বার্মান যে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, এটা খুবই নর্থ ইস্টেই মূলত এর কি বলবো এই ল্যাঙ্গুয়েজগুলো বলা হয়। তার মধ্যে মণিপুরি আছে, মেজো আছে, নাগা আছে। এই ল্যাঙ্গুয়েজগুলো মূলত ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজগুলো এই ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিতে বিলং করে। আচ্ছা, এবারে যে আলোচনা, সেই আলোচনার মূল যে বিষয়, ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্ট এবং তার ইম্প্যাক্ট। তো এবং ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্ট হওয়ার ফলে এই যে সিরিজ অফ মাইগ্রেশনস ইন্ডিয়াতে হয়েছে, কিছু ইনভেশনসও হয়েছে। এবারে যেমনই তথ্য থাকুক, নানান ধরনের মানুষ ইচ আদারের এক্সচেঞ্জে এসছে, সেটা বাই ফোর্স হতে পারে বা খুব ফ্রেন্ডলি ওয়েতেও হতে পারে। তো তার ফলে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা নানান রকম চেঞ্জেস দেখতে পাই বা অ্যাডাপ্টেশনস দেখতে পাই। দুটো ভাষাভাষী যখন একটা স্পেস যখন তৈরি হয়, দুটো ল্যাঙ্গুয়েজ যখন একটা জায়গায় আসে, দুটো কালচার যখন আসে, এবার ল্যাঙ্গুয়েজ তো কালচারকে বহন করে, সেই কালচারাল এক্সচেঞ্জেস হয়। এবং তার ফলে কিন্তু এই যে ভারতবর্ষের এত ডাইভার্সিটি দেখতে পাচ্ছি, এবং ডাইভার্সিটির সাথে সাথে আমরা দেখতে পাবো সিমিলারিটিস। প্রতিটা ল্যাঙ্গুয়েজের সাথে প্রতিটা ল্যাঙ্গুয়েজের অদ্ভুতভাবে কিছু না কিছু একটা ওভারল্যাপিং আছে, একটা ইন্টারসেকশন আছে, যে ইন্টারসেকশনটা কিন্তু মানে আজকের এই যে পরিবেশ, সেখানে আমরা অনেকে খুব পুরোভাবে বুঝতে চাই না বা বোঝার চেষ্টা করি না, কিন্তু আছে, ঠিক আছে। এবং এখনকার যারা কি বলবো, যারা নানানভাবে প্রচন্ডভাবে ডমিনেন্ট করার চেষ্টা করছে, সেই ডমিনেন্ট যারা করছে তারা কিন্তু এই সব ফ্যাক্টরসগুলোকে একেবারেই বাদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। যেমন পরবর্তীতে আসছি সেটা। তো ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্ট তাহলে কি? ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্ট ইজ আ ফেনোমেনা when two or more languages or variety interact or influence each other। এবং তার ফলে কি কি হয়? তার ফলে যেটা হয় যে বরোইং হয়। মানে যখন দুটো কালচার পাশাপাশি আসে, তখন যেটা আমরা দেখতে পাই যে একটা কালচারে যে টার্মসগুলো আছে বা যে জিনিসগুলো এক্সিস্ট করছে, সেটা হয়তো অন্য কালচারে বিলং করে, ঠিক আছে। তখন সেগুলোকে সেই কালচার অ্যাডাপ্ট করে নেয়, সেই সব শব্দগুলো ওই এক্স্যাক্ট অ্যাডাপ্টেশন হতে পারে, নাহলে তাকে লোন ট্রান্সলেট করে ডিরেক্টলি তার নিজের ভাষায়, তার নিজের কিছু ভোকাবুলারি নিয়ে ট্রান্সলেট করে। এছাড়া হচ্ছে বরোইং আছে। এবং যখনই এই দুটো ভাষাভাষী মানুষ পাশাপাশি আসে, তো তার মধ্যে একটা লিঙ্গুইস্টিক হেজিমনি ক্রিয়েট হওয়ার চান্স থাকে, একটা ল্যাঙ্গুয়েজ আরেকটা ল্যাঙ্গুয়েজ গ্রুপকে ডমিনেট করার চেষ্টা করে। এছাড়াও নন মিউচুয়াল কিছু ইনফ্লুয়েন্সেস থাকতে পারে, মানে ইন্সপিরেশনাল কিছু হতে পারে। এবং ল্যাঙ্গুয়েজ শিফটও হয় অনেক জায়গাতে। বা আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ক্রিয়েশন অফ নিউ ল্যাঙ্গুয়েজ, পিজিন, ক্রেওল এবং মিক্সড ল্যাঙ্গুয়েজ তৈরি হয় যখন দুটো ল্যাঙ্গুয়েজ পাশাপাশি হয়। তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা এইরকম ইনস্ট্যান্স প্রচুর আছে। আচ্ছা, তাহলে বরোইং যেটা আমরা বলছি, সেই বরোইং এর ক্ষেত্রে যেটা হয় যে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি কি করে না, ইট বরোস লেক্সিক্যাল আইটেমস। তো এখানে একটা স্টাডিতে দেখা গেছিল যে ইন্দো এরিয়ান যে ল্যাঙ্গুয়েজ, যেটা আর্লি ভেদিক টেক্সট পাওয়া যায়, সেখানে 4% অফ ভোকাবুলারি হচ্ছে নন ইন্দো এরিয়ান ওয়ার্ড, মানে নিয়ারলি 400টার কাছাকাছি। এছাড়াও আরো স্টাডিজে দেখা গেছে মোর দেন আরো 200টা ওয়ার্ড নন ইন্দো এরিয়ান, মানে সেই ক্ষেত্রে অস্ট্রো এশিয়াটিক থেকে এসেছে, না হলে দ্রাবিডিয়ান গ্রুপ থেকে এসেছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো সেখান থেকে বিলং করে। এবারে এই যে লোন ওয়ার্ড, মানে লোন নিচ্ছি আমি সেই ভাষা থেকে, কেন নিচ্ছি না, কারণ সেটা আমার ল্যাঙ্গুয়েজের যে স্পেস, সেটা সেইখানে কিন্তু তার কোনো এক্স্যাক্ট কয়েনেজ নেই। তার ফলে আমি ডিরেক্টলি সেই ল্যাঙ্গুয়েজ থেকে আমি সেটা অ্যাডাপ্ট করেছি। যেমন আমরা কম্পিউটার বলি, কম্পিউটারটা আমি যে কোনো ভাষাতেই বলি কম্পিউটারই বলি, কারণ তার এক্স্যাক্ট এখন তাকে আমরা ট্রান্সলেট করতে পারি আমাদের নিজেদের ভাষায়, কিন্তু
যেটা খুবই সহজে আমরা জনমানুষের মধ্যে অ্যাকসেপ্টেবল যেটা হয়, সেক্ষেত্রে আমরা ওটাকে টোটালিটিতে অ্যাডাপ্ট করে নিই। তো কম্পিউটারটা এখন সব জায়গায় প্রত্যেকটা আমাদের ভোকাবুলারিতেই, সেটা বাংলা হোক, হিন্দি হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজে কম্পিউটারটা একটা তার ভোকাবুলারির মধ্যে ইনকর্পোরেটেড হয়ে গেছে। তাহলে এই লোন ওয়ার্ডগুলো কি কাভার করে না? লোকাল ফ্লোরা, ফনা, আর্টিজানশিপ, ক্লোদিং আইটেমস, বিলিভ, ঠিক আছে, কি আরো নানান কিছু ইনোভেটিভ আইটেমস, যেটা যখন ইউরোপিয়ান কালচার আমাদের দেশে আসে তখন যেটা হয়। অস্ট্রো এশিয়ার দিক থেকে এই শব্দগুলো আমরা পেয়েছিলাম, ঠিক আছে। খুকি যে শব্দটা, খোকা, খুকি, ঠিক আছে, ঢিল, ঝিঙা, চিংড়ি, এই শব্দগুলো অস্ট্রো এশিয়াটিক ওয়ার্ড। এগুলো কিন্তু ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজে আমরা খুব সহজভাবেই ব্যবহার করি, এবং কখনো ভাবিও না যে অ্যাকচুয়ালি এই ওয়ার্ডগুলো আমাদের অরিজিনাল কোনো ওয়ার্ড নয়, ঠিক আছে। তেমনি দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে আমরা পেয়েছি ছেলে, পিলে, চন্দন, উলু। এই যে উলু ধ্বনি দেওয়া হয়, সেই উলু হচ্ছে দ্রাবিডিয়ান সাউন্ড, সেখান থেকে আমরা বড় করেছি। সিমিলারলি এটা তো ইন্দো এরিয়ানে হলো, তেমনি ইন্দো এরিয়ান থেকে হচ্ছে দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজে প্রচুর হচ্ছে বড় বড় বড়ইন হয়েছে, এবং সেটা ফেজের পর ফেজ হয়েছে, নানান সময় আমরা দেখতে পাই। তো সেটা হচ্ছে একটা পিরিয়ড হয়েছিল যখন বুদ্ধিজম প্রচুরভাবে স্প্রেড করছিল, সেকেন্ড থার্ড সেঞ্চুরি বিসিতে। তখন হচ্ছে নানান ইন্দো এরিয়ান শব্দ সাউথ ইন্ডিয়াতে বা দ্রাবিডিয়ান যে ল্যাঙ্গুয়েজেস তারা অ্যাডাপ্ট করতে শুরু করে, এবং পরবর্তী যে ক্লাসিক্যাল তামিল তৈরি হয়, সেই ক্লাসিক্যাল তামিলের মধ্যে অনেক অংশে হচ্ছে সংস্কৃত থেকে ডিরাইভ করে বা সংস্কৃত থেকে ডিরেক্টলি তারা বড় করেছিল। আচ্ছা, তো এই যে মাইগ্রেশন বা ইনভেশনের কথা হচ্ছে, তো এইরকম প্রাইমারিলি বলা হয় যে ইন্দো এরিয়ান ইনভেশন এটাকে বলা হয় যে, এবং তার আগে সেই অর্থে আর্লি ইন্ডিয়ানস ভারতবর্ষে যে এক্সিস্ট করছিল কি করছিল না জানা নেই, কিন্তু সেই মোমেন্টে যখন ইন্দো এরিয়ানরা আসে তখন আমরা অলরেডি হারাপ্পান কালচার একদিকে ছিল, আর একদিকে এই যে যেগুলোকে আমরা অস্ট্রো এশিয়াটিক বলছি, এই যে সাঁওতাল, কোল, ভিল, এই মানুষগুলো কিন্তু ইস্টার্ন ইন্ডিয়াতে তারা বেশ ভালো রকমভাবে এক্সিস্ট করছিল যে মোমেন্টটা ইন্দো এরিয়ানরা আসে, এবং পরবর্তীতে এদের মধ্যে নানানভাবে এক্সচেঞ্জেস তৈরি হয়। তো সেটা একটা সময় হয়েছিল। পরবর্তী আলেকজান্ডার এসেছিল, সেটা খুবই অল্প সময়ের জন্য এসেছিল, ওই জন্য তার খুব ইম্প্যাক্ট আমরা সেইভাবে পাই না। এবং ইন্ট্রা বা সাবকন্টিনেন্ট ইনভেশন আমরা দেখতে পেয়েছি, যে এই যেমন অশোক হচ্ছে তার সাম্রাজ্য বিস্তারের জন্য সারা ভারতবর্ষের কন্টিনেন্ট, যে ভারতবর্ষের যে প্রেজেন্ট বাউন্ডারি তার বাইরেও সে চলে গেছিল। সেখানে আমরা দেখতে পাই যে যেটা প্রেজেন্ট ডে শ্রীলঙ্কা, সেখানে গেছিল। এছাড়াও এদিকে ইন্দোনেশিয়া, জাকার্তা, এই সব জায়গাতে পৌঁছে গেছিল, বা এইদিকে বার্মা, বিভিন্ন জায়গায় সে যে দূত পাঠিয়েছিল তারা গেছিল, এবং তারা তার সাথে সাথে কিন্তু ভাষাটাকেও নিয়ে গেছিল, সেটা একটা হয়েছে। এর পরের ধাপে আরো নানান রকম, যে কোনো রাজাই যেখানে এসেছে সেই রাজাই কিন্তু সে এক্সপান্ড করেছে তার সাম্রাজ্য, এবং তার সাম্রাজ্য এক্সপান্ড করতে গিয়ে সে কিন্তু সেখানকার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হতে পারে বা সেগুলোকে কিন্তু তারা নিয়ে গেছে। পরবর্তীতে আমরা মুসলিম ইনভেশন হয়েছে, বা এই যে মোহাম্মদ ঘুরি থেকে শুরু করে তার আগে কিছু মুসলিম দূতরাও এসেছে, তারা পার্সিয়ান যে কালচার এবং ওই পাশের মানে ইন্দো ইরানিয়ানের যে সেই মুহূর্তে ইসলামকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্টটা তৈরি হয়েছিল, আর্ট, কালচার, সায়েন্স, লিটারেচার সব কিছুতে, সেগুলো কিন্তু আদান প্রদান করেছে। এবং পরবর্তীতে যখন এখানে মুসলিমসরা সেটেল করতে শুরু করে, তার ক্ষেত্রে কিন্তু আমরা হিস্টোরিক্যালি আমরা দেখতে পাই যে প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা আর্ট হতে পারে, কাশিন হতে পারে, খাওয়া দাওয়াতে হতে পারে, সব কিছুতে কিন্তু ইনফ্লুয়েন্স আছে। এবং এই যে ভারতবর্ষের এই ডাইভার্সিটির মধ্যে আমাদের অবস্থানটা এতটাই মিক্সড যে সেই অর্থে আলাদা করা যাবে না। আমাদের প্রত্যেকটা কাশিনের মধ্যে রান্নার যে একটা আমরা ফোড়ন দিই, সেই ফোড়ন অব্দি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা। তো অরিজিনাল যদি বলতে হয় তাহলে ওইভাবে আর আলাদা করার কোনো রকমই সম্ভব নয়। আর্কিটেকচারের ক্ষেত্রে একটা বড় নিদর্শন আমরা দেখতে পাই, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও দেখতে পাই। এবং
পরবর্তীতে আমি আসবো, সেটা হচ্ছে যখন মুঘল ইনভেশন এসেছিল, মুঘলসরা তারা তারা যে জায়গা থেকে বিলং করেছিল, ফরগানা বলে একটা জায়গা ছিল, সেখান থেকে সেটা প্রচণ্ডভাবে কালচারালি একটা ইমপ্রুভ জায়গা ছিল। এবং সেখানকার যে কালচার এবং পরবর্তীতে যে পার্সিয়ান আর্কিটেকচারের যে ছাপ আমরা দেখতে পাই, ইন্ডিয়ান যতগুলো মনুমেন্টস আছে তার মধ্যে কিন্তু মুঘলসের একটা বিশাল কন্ট্রিবিউশন, তারা এই জিনিসটা নিয়ে এসেছিল এবং এখানকার মানুষের মধ্যে সেটার একটা প্রচুরভাবে অ্যাডাপ্টেশন হয়, কালচারালি হয় এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়। এবং ওই কারণেই আমরা দেখতে পাই যে উর্দু ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হয়। উর্দু ল্যাঙ্গুয়েজ কিন্তু পার্সি যে ল্যাঙ্গুয়েজ এবং তার সাথে সাথে পার্সি কিছু শব্দ আছে তার মধ্যে, এবং এখানকার যে হিন্দুস্তানি যে ল্যাঙ্গুয়েজ ছিল, হিন্দির একটা ডাইলেক্ট, সেই হিন্দির ডাইলেক্টের সাথে কিন্তু এটা ডেভেলপ করতে করতে উর্দু ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে ভারতবর্ষে পেয়েছি। সেটা মূলত 15-16 সেঞ্চুরিতেই আস্তে আস্তে ব্যবহার শুরু হয় এবং একটা ভাস্ট পপুলেশন একে অ্যাকসেপ্ট করেছিল। টিল 20th সেঞ্চুরিতে আস্তে আস্তে উর্দু একটা ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ, এবং উর্দুর মতো মানে বলা হয় যে এত পোলাইট ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে পাওয়া যায় না, এত পোলাইট। মানে উর্দুতে কেউ যদি খুব খারাপ কিছু বলে সেটাও মনে হবে যে খুব প্রেজ করছে, এরকম টাইপের। তো এটা একটা বড় ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্টের ফলেই কিন্তু হয়েছিল। সেখান থেকে যে ইন্ডিয়ান হিন্দির একটা যে ডায়ালেক্ট ছিল, সেই ডায়ালেক্টের সাথে কিছু পার্সিয়ান ল্যাঙ্গুয়েজের যে ইনফ্লুয়েন্স, এবং সেটা গ্রামারে ইনফ্লুয়েন্স করেছিল, সেটা মরফোলজিতে ইনফ্লুয়েন্স করেছিল, এবং একটা চাঙ্ক অফ ভোকাবুলারি আমরা কিন্তু উর্দুর ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা, এবং সর্বশেষে যেটা হয়েছিল যে ব্রিটিশদের ইনভেশন যাকে বলি, বা ব্রিটিশদের কলোনাইজেশন, এবং তার ফলে যেটা হয়েছিল, তার ফলে আমরা অনেক কিছু, এই যেমন লিঙ্গুইস্টিক স্টাডিজটাই তৈরি হয়েছিল এই ব্রিটিশদের আসার পরে। ওভারঅল ওয়ার্ল্ডেই লিঙ্গুইস্টিক স্টাডিজটা ডেভেলপ করতে পেরেছিল এই ব্রিটিশরা যখন এসেছিল তারপরে। এবং ব্রিটিশদের সাথে সাথে তারা যেটা এনেছিল, এবং এইটার মতো যে ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্ট এর আগে যা হয়েছে, কিন্তু এইটা একটা বৃহৎভাবে আমাদেরকে প্রভাবিত করেছিল। কালচারালি হতে পারে, যে রেনেসা ইউরোপে হয়েছিল, সেই রেনেসার একটা বড় প্রভাব আমাদের দেশে কিন্তু এই ব্রিটিশদের মাধ্যমেই এসেছিল, তার যে ভালো জায়গাগুলো এসেছিল। এবং তারপরে আমাদের ইন্ডিয়ান রেনেসাতে আমরা বড় বড় যে মনীষীদের দেখতে পাই, তারা সেগুলোকে ওই যে ইউরোপিয়ান রেনেসার একটা প্রভাব আমরা ইন্ডিয়ান রেনেসাতে দেখতে পাই। এবং তার সাথে সাথে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা বিশাল ইম্প্যাক্ট হয়েছিল। ল্যাঙ্গুয়েজকে, এই যে আমরা বাংলা এত যে স্ট্রাকচারালি পড়াশোনা এখন করি, এগুলো কিন্তু ছিল না। বাংলা সেই অর্থে লিটারেচার খুবই রেয়ার লিটারেচার, এবং লিটারেচার লেখা শুরু হয়েছিল এই ব্রিটিশদের আসার পর থেকে। এবং বাংলা এই যে ইচ অ্যান্ড এভরি যে ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্টে, যেগুলোকে আমরা স্কেডিউল্ড ল্যাঙ্গুয়েজ বলছি, সেই স্কেডিউল্ড ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করা শুরু হয়। তাতে প্রোজ, পোয়েট্রি, তার নানান লিটারেচার আস্তে আস্তে কিন্তু তৈরি হয়, এবং ধীরে 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 এতটা স্ট্যান্ডার্ডাইজ হয়। নাহলে সেই অর্থে স্ট্যান্ডার্ড কোনো ল্যাঙ্গুয়েজ ছিল। তো এটা একটা বড় ইম্প্যাক্ট সেই অর্থে আমরা দেখতে পাই। এবং তার সাথে সাথে নানান এক্সচেঞ্জেস, মানে ভোকাবুলারির ক্ষেত্রে এটা একটা আমাদের দেশে সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ। এইখানে আমি ল্যাঙ্গুয়েজ এই যে সাব গ্রুপ করেছি, সেখানে আমি ইংলিশটাকে বা পর্তুগিজ, এরকম অনেক ল্যাঙ্গুয়েজই ছোট ছোটভাবে আছে, সেটাকে আমরা এই ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিতে এইভাবে ভাগ করিনি। এটা আমাদের মূলত যেহেতু সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে, মানে প্রাইমারি, মানে মাদার টাং ল্যাঙ্গুয়েজ খুব রেয়ার, মানে খুব একটা পপুলেশন আছে, কিন্তু সেটা খুবই নেগলিজিবল পপুলেশন হিসেবে আছে। আচ্ছা, এবং পরবর্তীতে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট সিনারিওতে, সেটা হচ্ছে যে স্কেডিউলড ল্যাঙ্গুয়েজেস ফর্ম হয়, এবং তাতে কিছু ডমিনেন্ট যে ল্যাঙ্গুয়েজ এক একটা জায়গাকে কেন্দ্র করে রিঅর্গানাইজেশন হয়। মেজর ল্যাঙ্গুয়েজ যেমন বাংলাকে ভিত্তি করে বাংলা রিঅর্গানাইজেশন হয়, বাংলা ল্যাঙ্গুয়েজ স্পোকেন পিপল। এখানে আবার একটা সমস্যা হচ্ছে যে এখানে মেজর ল্যাঙ্গুয়েজ বাংলা, কিন্তু বাংলা বাদেও পশ্চিমবঙ্গে যদি বলি বা বাংলাদেশে মোর দেন 100 ল্যাঙ্গুয়েজেস আছে, যেটা আদার দেন বাংলা। সেখানে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে দ্রাভিডিয়ান ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে আমরা দেখতে পাবো যে অস্ট্রো এশিয়াটিক ল্যাঙ্গুয়েজ আছে, টিবেটো বার্মান ল্যাঙ্গুয়েজ আছে, এতগুলো ভাষাভাষী ল্যাঙ্গুয়েজ আছে। কিন্তু মেজর ল্যাঙ্গুয়েজকে বেস করে এই যে
স্টেটের রিঅর্গানাইজেশন হয়েছিল, ঠিক আছে। তো সেটার একটা ইকোনমিক পারপাস আছে বা আরো অনেক পারপাস আছে, কিন্তু এর এফেক্টে আমরা দেখতে পাই যে এই যে মেজর ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা হেজিমনি তৈরি করেছিল, সেটা আমরা বলছি লিঙ্গুইস্টিক হেজিমনি, এবং সেটা প্রত্যেকটা স্টেটেই এক একভাবে কাজ করে, নানানভাবে এই হেজিমনিটা কাজ করে। এবং ওভারঅল সেন্ট্রালাইজড ওয়েতেও আমরা দেখতে পাচ্ছি যে হিন্দি যে ল্যাঙ্গুয়েজ চাপানো হচ্ছে ওভারঅল এই যে ইন্ডিয়ার যে কোনো জায়গাতেই হিন্দিটাকে একটা ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ বা একটা মেজর বা এইটাই একমাত্র ল্যাঙ্গুয়েজ থাকবে এইরকম ভাবে যে চাপানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে যে হেজিমনিটা সৃষ্টি হচ্ছে একটা স্টেটের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে। এবারে এই কারণে যে ল্যাঙ্গুয়েজ পলিসি, 3 ল্যাঙ্গুয়েজ পলিসির কথা এসেছিল 1963-তে। তো যখন যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট পরবর্তীতে শুরু হয়, যে হিন্দিকে সাউথ ইন্ডিয়া মেনে নেয়নি এবং অনেক জায়গাতেই মেনে নেয়নি, তার ফলে হচ্ছে ইংলিশটা একটা অল্টারনেট, ইংলিশ ছিল, হিন্দি ছিল এবং সেখানকার যে রিজনাল ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা ছিল। কিন্তু এই যে ধরুন যে লেপচা ভাষায় কথা বলে, লেপচা হচ্ছে একটা টিবেটো বার্মান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তার হয়তো পপুলেশন খুবই কম হতে পারে, কিন্তু সেই যে সে নিজের মাতৃভাষাটা আইদার তাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ শিফটের দিকে চলে যেতে হবে, এবং তাকে এই যে 3টে ল্যাঙ্গুয়েজ মেজর ল্যাঙ্গুয়েজ, তার রিজনাল ল্যাঙ্গুয়েজ হতে পারে, বাংলা হতে পারে বা হিন্দি হতে পারে বা ইংলিশ হতে পারে, এই 3টে ল্যাঙ্গুয়েজের মধ্যে তাকে অ্যাডাপ্ট করতে হবে, তার মাতৃভাষা ছেড়ে দিতে। তাহলে এই পয়েন্টে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে তার, এবং আমরা জানি যে মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধ সমান, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে তার নিজের ল্যাঙ্গুয়েজটাকে, এই যে 4টে, একটা শিশুকে যদি 4টে ভাষা শিখতে হয় জন্মাবার পর থেকে, তো তার উপর কি বার্ডেনটা থাকে। তো এইসব তো প্রবলেমগুলো এখন সৃষ্টি হচ্ছে নানানভাবে, এবং ল্যাঙ্গুয়েজ পলিসিগত কারণেও আমরা দেখতে পাচ্ছি এটা প্রচন্ড প্রবলেমেটিক, এবং দিন দিন যেটা হচ্ছে যে এইটা আরো বেশি ডমিনেটিং হয়ে যাচ্ছে, এটা আরো বেশি কম্পালসারির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা পোস্ট ইন্ডিপেন্ডেন্সের সিনারি। তো সেই জায়গা থেকে মানে আমরা এই যে ডাইভার্সিটিটাকে রেকগনাইজ করার ক্ষেত্রে, এই যে এতগুলো ভাষাভাষী মানুষ আছে এবং এত ভাস্ট যে পপুলেশন, এবং তাদের মধ্যে যে এত রকমের এক্সচেঞ্জ আছে, ইচ আদারের কাছ থেকে যে সবাই বড় করেছে, তাদের আমরা যে ভাষাগুলো কথা বলছি সেই ভাষার মধ্যে দ্রাবিড়ীয় ল্যাঙ্গুয়েজ মিশে আছে, তার লেক্সিকান মিশে আছে, কি অস্ট্রোএসিটিকের মিশে আছে, এরকম নানান কিছু মিশে আছে। তো সেটাকে আমরা রেকগনাইজ একটা পয়েন্ট অফ টাইম পলিটিক্যাল কারণে নানান কারণে করছি না। তো সেইগুলোকে ভাবতে হবে এবং এই ডাইভার্সিটিটাকে রেকগনাইজ করতে হবে, এবং ওভারঅল কিভাবে এই ল্যাঙ্গুয়েজগুলোকে কনজার্ভ করা যায় তার চেষ্টা একরকমভাবে হচ্ছে, কিন্তু ওভারঅল চেষ্টাটা আমাদের আরো চালিয়ে যেতে হবে। এই মোটামুটি আমার বক্তব্য। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে এই রেফারেন্স তাকে ভিত্তি করে আরো আলোচনা চলতে পারে। ঋত্বিক, ধন্যবাদ এই সুন্দর আলোচনার জন্য। আমরা আজকে যে আলোচনাটা শুনলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক বৈদ্যনাথ মাহাতোর কাছ থেকে, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্ট ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। বৈদ্যনাথ মাহাতো আজ যে কথাগুলো বললেন তার মধ্যে প্রথমেই আমরা পেয়েছি ভারতের ভাষা বংশগুলো যেগুলো রয়েছে তার সঙ্গে পরিচয়। ভারতবর্ষকে 4 ভাষা বংশের দেশ হিসেবে একসময় প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং পরবর্তীকালে যেমনটা বৈদ্যনাথ দা দেখালেন যে কিছু আইসোলেটেড ল্যাঙ্গুয়েজেস রয়েছে, অর্থাৎ শুধু 4 ভাষা বংশের দেশ বলে ভারতবর্ষকে দাগিয়ে দিলে সবটা বলা হয় না, এর বাইরেও ছড়িয়ে ছিটিয়ে কিছু আইসোলেটেড ল্যাঙ্গুয়েজ রয়েছে শুধু ভারতবর্ষ নয়, ভারতীয় উপমহাদেশ জুড়ে। এবং পরবর্তীকালে রিসার্চে আমরা দেখেছি যে আন্দামান নিকোবরিজকে একটু বিচ্ছিন্ন করে আলাদা একটা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি হিসেবে দেখানো হয়েছে, যাকে গ্রেট আন্দামানিজ বা আন্দামান নিকোবরিজ বলা হচ্ছে। সেটা অস্ট্রো এশিয়াটিকের অন্তর্গত বলেই একটা সময় পর্যন্ত ধারণা করা হতো, এখন এটা নিয়ে একটা বিতর্কের জায়গা রয়েছে। অন্বিতা আব্বি নিয়ে বিস্তারিত কাজ করেছেন। আমরা তারপরে পেয়েছি উইলিয়াম জোন্স এবং তার কম্পারেটিভ ফিলোলজি, সে বিষয়ে যে ধারণা, এবং খুব গর্ব হয় আমাদের ভাবতে যে প্রাচীন ভারতবর্ষে পাণিনি, পতঞ্জলি, ভর্তৃহরির মতন যে ভাষা তত্ত্ববিদ বা ভাষা বিজ্ঞানীরা এই দেশে জন্মেছিলেন। নোয়াম চমস্কি পর্যন্ত বলেছেন যে পাণিনির দেশের লোক, তাদের লিঙ্গুইস্টিক্স এর চর্চা সম্পর্কে, জ্ঞান সম্পর্কে আমাদের তিনি
আমাদের ভূমিকা নিয়ে তিনি প্রশংসা করেছেন। এবং সেটা প্রাচীন ভারতবর্ষের কথা হলেও আধুনিক ভারতবর্ষে কিন্তু এই কলকাতা শহরের বুকেই এই কম্পারেটিভ ফিলোলজির জন্ম। আমাদের এশিয়াটিক সোসাইটিতে উইলিয়াম জোনসের যে যে গবেষণা, তার কথা বৈদ্যনাথ দা আজকে বলেছেন। এরপর রিকনস্ট্রাকশন অফ প্রোটো ল্যাঙ্গুয়েজেস, কিভাবে আমরা ইতিহাসের দিকে ভাষাকে কেন্দ্র করে, ভাষাকে একটা ইউনিট হিসেবে ধরে আমরা ইতিহাসের দিকে অনুসন্ধান করতে পারি, ইতিহাসকে খুঁজে বের করতে পারি, সে কথা বলেছেন। এরপর ইন্দো ইউরোপিয়ান এবং দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির যে মাইগ্রেশনের মানচিত্র, সেই মানচিত্র তিনি আমাদের সামনে রেখেছেন। এবং আমরা দেখেছি যে কিভাবে একটি নির্দিষ্ট অঞ্চল থেকে একটি ভাষাভাষী মানুষ, একটি ভাষা বংশের মানুষরা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়লো। ইন্দো ইউরোপিয়ানের ক্ষেত্রে আমরা দেখেছি ভারতীয় উপমহাদেশ এবং ইউরোপের বিস্তীর্ণ অংশ সহ বিভিন্ন অঞ্চলে এই ভাষা বংশ মাইগ্রেটেড হয়েছে, ছড়িয়ে পড়েছে। এবং মাইগ্রেশন একটি বড় অস্ত্র হতে পারে, হাতিয়ার হতে পারে, আবার একটা কারণও হতে পারে ভাষাকে ছড়িয়ে দেওয়া বা নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষেত্রে। আমরা দ্রাবিড়িয়ান, অস্ট্রো এশিয়াটিক, টিবেটো বার্মান এবং ইন্দো ইউরোপিয়ানের বিভিন্ন ফিচার গুলো নিয়ে আজকের আলোচনা শুনলাম, যে আলোচনায় ভারতবর্ষ, ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষা বংশগুলোর যে কমন ক্যারেক্টারিস্টিক্স গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের আলোচনায় আমরা বোরোইং, মানে দুটো ল্যাঙ্গুয়েজ যখন পাশাপাশি কন্ট্যাক্টে আসছে তখন তাদের মধ্যে যে পারস্পরিক আদান প্রদান, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে যে ল্যাঙ্গুয়েজটা ডমিনেন্ট করছে সেই ল্যাঙ্গুয়েজ থেকে যারা ডমিনেটেড হচ্ছে তাদের মধ্যে ল্যাঙ্গুয়েজের যে লেক্সিক্যাল আইটেম হতে পারে বা গ্রামাটিক্যাল আইটেম হতে পারে, সেগুলো স্থানান্তরিত হয়, সেগুলো বোরোইং হয়। কিন্তু এটা ভারতবর্ষের ক্ষেত্রেও তাই হয়েছে, কিন্তু কিছুটা পারস্পরিক হয়েছে। তার উদাহরণ সহ আমরা আজকে দেখেছি। এবং এই বোরোইং এর ক্ষেত্রে শুধু লেক্সিক্যাল আইটেম নয়, লেক্সিক্যাল, গ্রামাটিক্যাল, ইন্টোনেশন থেকে শুরু করে এমনকি ট্রান্সলেশন লোন। যেমন মাতৃভাষা শব্দটা কোনো বাংলা শব্দ নয়, বা বাংলার পূর্ববর্তী যে ভাষাগুলো থেকে বাংলার উৎপত্তি সেখানে ছিল না। আমরা দেখেছি যে মাদার টাং বা মাদার ল্যাঙ্গুয়েজের মতন শব্দগুলো থেকে আমরা ট্রান্সলেট করে মাতৃভাষা শব্দটা করেছি, বা গোল্ডেন অপরচুনিটি থেকে আমরা করেছি সুবর্ণ সুযোগ। এইভাবে ট্রান্সলেশন লোন বা ট্রান্সলেশন বোরোইংও কিন্তু এই কন্ট্যাক্টের একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা দ্রাবিড়িয়ান বা ভারতীয় যে অন্যান্য ভাষা বংশগুলো, সেই ভাষা বংশগুলো থেকে ভাষা নিয়েছি, শব্দ নিয়েছি, গ্রামাটিক্যাল আইটেম নিয়েছি। যেমন বৈদ্যনাথ দা দেখিয়েছেন যে ছেলে পুলে, পিল্লে দ্রাবিড়িয়ান ওয়ার্ডটা থেকে আমরা, যার মানে ছেলে পুলে ইন দ্য সেন্স বয়েজ, এই ব্যাপারটা আমরা দেখেছি। আবার দেখেছি বৈদ্যনাথ দা দেখিয়েছেন যে আলেকজান্ডার খুব কম সময়ের জন্য ভারতবর্ষে এসেছেন, কিন্তু সেই কম সময়ের জন্য ভারতবর্ষে এলেও আমরা গ্রিক ভাষা থেকে ইনফ্লুয়েন্সড হয়েছি। গ্রিক, যেমন তার উদাহরণ হিসেবে খুব কমন একটা শব্দ, গ্রিক দ্রাখমে শব্দটা থেকে, সংস্কৃত দ্রম্য থেকে বাংলায় দাম শব্দটা আমরা পেয়েছি। মুঘল যুগের বা মুঘল শুধু নয়, পুরো মুসলিম পিরিয়ডটা জুড়েই 900 বছরের মুসলমান শাসন থেকেই, ওই সময় থেকে আমরা প্রচুর আরবি, প্রচুর ফার্সি শব্দ ভারতবর্ষের সমস্ত ভাষাগুলো অ্যাডপ্ট করেছি। ব্রিটিশ পিরিয়ডে স্ট্যান্ডার্ডাইজেশন, ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে, ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে যে ভাষা স্ট্যান্ডার্ডাইজেশন পণ্ডিতদের ডেকে, শুধু বাংলা ভাষা নয়, সেখানে বাংলা এবং হিন্দি উভয়েরই স্ট্যান্ডার্ডাইজেশন হয়েছে। এবং তার একটা পরিকাঠামো, তার ব্যাকরণ, তার ডিকশনারি, সমস্ত কিছু তৈরি হওয়ার কাজ, তার লিখিত রূপটাকে স্ট্যান্ডার্ড রূপই সেটা হয়তো আমরা উপভাষাগুলোর দিকে যেতে পারিনি, সেই জায়গাগুলো সেই সময় তৈরি হয়েছে। এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে আমরা দেখেছি যে শিডিউলড ল্যাঙ্গুয়েজ পলিসি এবং হিন্দি চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটা একেবারে স্বাধীনতার প্রথম পর্ব থেকেই চলে আসছে, এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। বর্তমানে এনইপি, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ পলিসি, এনইপির মধ্যে দিয়েও যে ভাষা, এবং এর আগে 3 ল্যাঙ্গুয়েজ পলিসির কথা বৈদ্যনাথ দা বলেছেন, বা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ পলিসিগুলো ভারত সরকার, বিভিন্ন রিজিওনাল সরকারগুলো নিয়েছেন, তার কথা আমরা পেয়েছি। এবং তার লেটেস্ট আপডেট এনইপিতেও ভাষা এবং ভাষা বৈচিত্র্য নিয়ে কিছু কথা বলা হয়েছে। আমি সংলাপের সদস্যদের অনুরোধ করব ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে, হিন্দি ডমিনেন্স বা এনইপি, এই জাতীয় বিষয়গুলো নিয়েও আলোচনা করার জন্য। এছাড়া ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, জওহরলাল নেহেরু সে কথা বলেছিলেন, তার মধ্যে ভাষাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।
কিন্তু বোধহয় যেমন যখন দিল্লিতে গিয়েছিলাম বছর দুয়েক আগে প্রথমবার, তখন আমি নিজে এক লাইনও হিন্দি বলতে পারতাম না, আমি একদমই হিন্দি জানতাম না। দিল্লিতে গিয়ে সেটা কমিউনিকেশনের একটা সমস্যা। আবার আমি দেখেছি যে অন্যান্য প্রান্তের লোকেরাও যখন দিল্লিতে গেছে, বা দিল্লির লোকেরা হিন্দি ভাষী লোক, তারা যখন অন্য কোথাও গেছে, তাদেরও কিন্তু কমিউনিকেশন একটা সমস্যা। সেই অর্থে ভারতবর্ষের লিঙ্গুয়া ফ্রাঙ্কার বিষয়ে কিছু ভাবা যায় কিনা, গেলে তার সমস্যা কি, সমাধান কি, ইত্যাদি বিষয়গুলো নিয়েও জাতীয় স্তরে আলোচনা, ওটা ওই আলোচনা স্তরেই অধিকাংশ সময় থেকে যায়। তার বাস্তবায়নের বিষয়ে কিছু ভাবা যায় কিনা, এইগুলো ভাবা দরকার। আজকের আলোচনা মূলত এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করেই ছিল। আমি কমেন্ট সেকশনটা একবার একটু দেখবো যে সেখানে কোনো কমেন্ট এসেছে কিনা। কমেন্ট এসেছে, ভালো লাগছে শুনতে, ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্টের ক্ষেত্রে আজকের আলোচনার সাপেক্ষে লিঙ্গুইস্টিক রেপার্টোয়ার তাৎপর্য সম্পর্কে আলোচনা করতে অনুরোধ করছি। লিঙ্গুইস্টিক রেপার্টোয়ার, আমরা দেখেছি যে ভারতবর্ষকে ভারত স্প্রাখেন বন্ড বা ভারত বিভিন্ন মানে সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজ গুলো তো লিঙ্গুইস্টিক রিসার্চারদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়। সে অর্থে লিঙ্গুইস্টিক রেপার্টোয়ার সম্পর্কে বৈদ্যনাথ আপনি যদি কিছু বলেন। না, বেসিক্যালি রেপার্টয়ারটা তৈরি হয় কিছু এক্সপার্টিসকে ভিত্তি করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেটা আরো বেশি মানে কি বলবো, মানে স্পেসিফিক হয়। মানে ইন জেনারেল রেপার্টয়ারটা অনেকটা ডোমেন স্পেসিফিক হয় অনেক সময়, ঠিক আছে? তো সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্ট যে ক্ষেত্রটা সেটা অনেক বৃহৎ হয় এবং তার ডোমেনটাও এত লার্জ থাকে এবং সেটা নানান স্ফিয়ারে নানান জায়গা থেকে তৈরি হয়। লিঙ্গুইস্টিক রেপার্টয়ারটা একটা পার্ট সাবসেট বলা যেতে পারে। এটাই। বেশ, আর কোনো যদি প্রশ্ন এসে থাকে একটু দেখাতে অনুরোধ করছি। পৌশালী হালদার শুভেচ্ছা জানিয়েছেন। সৌতন রুদ্র তিনি জানিয়েছেন অসাধারণ একটি আলোচনা। গোপাল মন্ডল লিখেছেন খুব সুন্দর আলোচনা হচ্ছে। ঠিক আছে, দর্শকদের প্রশ্ন আর কিছুক্ষণ আমরা থাকতে পারি, দর্শকরা যদি আর কোনো প্রশ্ন করেন। আমি আচ্ছা, এখানে আমি একটা জিনিস খুব মিস করে গেছি, সেটা হচ্ছে যে এই যে সিচুয়েশনে স্ক্রিপ্টের যে ব্যাপারটা, সেক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা দেখতে পাই, সেখানে স্ক্রিপ্ট বিভিন্ন ভাবেই তৈরি হয়েছে, কিন্তু আবার কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন এই যে দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা পাকিস্তানে বলা হয়, সেই ল্যাঙ্গুয়েজের স্ক্রিপ্ট হচ্ছে কিন্তু আরবি স্ক্রিপ্ট, ঠিক আছে? কিন্তু এবারে সাধারণ মানুষের যে ধারণা, সেই ধারণা থেকে সেই ল্যাঙ্গুয়েজটা যে দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ, এটা আইডেন্টিফাই তারা নানানভাবে যুক্তি তোলে, বা ইন জেনারেল সেটা এর ক্ষেত্রে কেন আরো অনেক, যেমন মেইতের ক্ষেত্রে তারা বেঙ্গলি স্ক্রিপ্ট ইউজ করে, তারপরে অনেক জায়গাতে, হ্যাঁ হ্যাঁ এরকম অনেক জায়গাতেই আছে। তো সেক্ষেত্রে অনেকের এই কনফিউশনটা হয় যে আমরা স্ক্রিপ্টটা তো ব্যবহার করছি, স্ক্রিপ্ট এবং ল্যাঙ্গুয়েজ দুটো কিন্তু সেই অর্থে ডিফারেন্ট টোটালি। আমি যে কোনো স্ক্রিপ্টেই আমার ভাষাটাকে এক্সপ্রেস করতে পারি, কিন্তু তার যে সাব ফ্যামিলি বা সেটা যে টোটালিটিতে একটা ডিফারেন্ট হবে, সেটা একটা ব্যাপার আছে। একদম। আর কোনো প্রশ্ন কি এসেছে দর্শকরা? এখনো কোনো প্রশ্ন? ঋত্বিক বেরিয়ে গেছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য, ও বোধহয় ফিরে আসবে। আর তেমন কোনো প্রশ্ন কেউ করেনি আজকের আলোচনার ভিত্তিতে। ঋত্বিকের আসা অব্দি একটু ওয়েট করে নি, এসছে। নেটওয়ার্কের প্রবলেম। আমার একটা বৈদ্যদার কাছে, বর্তমানে যে পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে এক দেশ এক ভাষা এক সংস্কৃতি এক কিছু, তো এইটা মানে কিভাবে, মানে কতটা আরোপিত, কতটা আমরা আমাদের এই লিঙ্গুইস্টিক্স দিক দিয়ে কতটা সেটাকে আমরা সেটার সঙ্গে লড়াই করতে পারি, মানে কোন কোন জায়গা ধরে যদি বলা যায়
তাহলে সেক্ষেত্রে জিনিসগুলো খুব বেশি পয়েন্ট আউট করা যায়। এইটা আমার একটু জানার। হ্যাঁ, মানে আরোপিত তো টোটালিটিতেই আরোপিত। এবারে এই যে ভারতবর্ষের এই যে ডাইভার্সিটিটা, এই ডাইভার্সিটিটাকে যদি জেনুইনলি রেকগনাইজড হতো, বা এখানকার ইউরোপের মতো যদি আহ, আমরা যদি রেনেসা ইউরোপে যেভাবে হয়েছিল, সেখানে কিন্তু এই ভারতবর্ষের মধ্যে, সেই অর্থে আমি বলেছিলাম যে 780টা ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে 780টা দেশ হওয়ার সম্ভাবনা ছিল, যদি ভাষাকে কেন্দ্র করেই মানে কোনো বাউন্ডারিজ তৈরি হয়। তো সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। তো তাহলে এখানে কোনো একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, এবার এই যে 780টা ভাষাভাষী মানুষের উপরে যদি আমি একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজকে চাপিয়ে দিই, এবং সেই চাপিয়ে দেওয়ার চেষ্টা সরকার তার নিজের অ্যাডমিনিস্ট্রেশন হোক নানান কারণে করছে, ঠিক আছে, তো এটা সব ক্ষেত্রে সেটা মানে কম্পালসারি এডুকেশনের মতো করে তার পড়ার ক্ষেত্রে হতে পারে, সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সে যেখানে ব্যবহার করবে। আমি একটা দরখাস্ত করতে গেলেও এই যে ল্যাঙ্গুয়েজ আছে, কিছু স্কেডিউল ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজেও করা যায়, কিন্তু প্রেফারেন্সটা ওইভাবে দেওয়া হচ্ছে। এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্টলি যেটা এই নিউ এডুকেশন পলিসি যেটা ঋত্বিক বলছিল, সেখানে এত মারাত্মকভাবে তারা চাইছে যে আঞ্চলিক ভাষা বা হচ্ছে এই হিন্দিতে হিন্দিতে ইঞ্জিনিয়ারিং অবধি করানো হয়। তো সেক্ষেত্রে এটা মানে কি বলবো, রিজনালিটিকে প্রমোট করা হোক, বা আমি রিজনাল ভাষাতে তাকে নিয়ে যাব, সেটা ঠিক আছে। আমরা এর আগেও দেখতে পেয়েছি যে লোন ওয়ার্ড, লোন অ্যাডাপ্টেশন হয়েছে নানানভাবে, নানান যখন নতুন টার্মস এসেছে। তো সেক্ষেত্রে আমরা ইংলিশের যে ইঞ্জিনিয়ারিং যে শব্দগুলো আছে, যেগুলো টোটালিটিতে পপুলার এবং ইংলিশের ক্ষেত্রে পুরো ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড একটা জিনিস, সেটাকে কিন্তু আমরা যদি এখন এখন অনেক রকম কাজ হচ্ছে, সাইন্টিফিক টার্মসকে রিজনাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করার চেষ্টা হচ্ছে, এবং সেই টার্মসটা হচ্ছে সেই টার্মসে স্টুডেন্টরা পড়বে। এটা আর্টিফিশিয়ালি আমরা ক্রিয়েট করছি, কিন্তু সেটা কতটা যে অ্যাকসেপ্টেবল হবে সে নিয়ে একটা তো লিঙ্গুইস্টদের মধ্যে একটা প্রশ্ন আছেই, এবং সরকার তার জন্য প্রচুর প্রচুর ফান্ডিং দিচ্ছে, ঠিক আছে। এবং এছাড়াও যেটা করছে যে এই যে প্রাচীন প্রাচীন করে নানান সময়ই সব কিছুকে চেষ্টা করছে। প্রাচীনে নিশ্চয়ই আমাদের এই যে যেটা আমি মিস করে গেছি, যে পানিনি থেকে শুরু করে সেখানকার প্রয়োজনীয়তাকে ভিত্তি করে সেই সব গ্রামার তৈরি হয়েছিল। তখনকার যে হিস্টোরিক প্রয়োজন ছিল ক্লাসিক্যাল সংস্কৃতকে প্রিজার্ভ করার জন্য, সেই জায়গা থেকে তখন তৈরি হয়েছিল। কিন্তু সেইটাকে দিয়ে কি এখনকার এখনকার আমরা এখনকার যে প্রবলেমস বা এখনকার যে আমাদের ডিসকোর্স, এখনকার যেসব জিনিসপত্র নিয়ে আমরা কাজ করি, যেটা আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করি, সেটা ভাষাতে যে আমরা প্রয়োগ করছি, সেইটাকে তাহলে এই যে ইংলিশকে আমরা বলি যে সব থেকে আপডেটেড ল্যাঙ্গুয়েজ, সে কন্টিনিউয়াসলি নিজেকে আপগ্রেড করে গেছে। একটা ভাষার ক্ষেত্রেও ভাষা, আমি কোনো জায়গায় কোনো ভাষাকে ছোট করব না, আমরা লিঙ্গুইস্টিক্সে সেটা শিখেছি, কিন্তু সেই ভাষা কতটা আরো ব্যাপক আকারে নানান কিছুকে এক্সপ্রেস করতে পারে, সেটা সেই জায়গায় সে লিমিটেড হয়ে পড়ে, যদি না সে নিজেকে নতুন নতুন টার্মস দিয়ে অ্যাডাপ্ট করতে পারে। আমি লোন ট্রান্সলেশন করতে পারি, ঠিক আছে, সে তার জন্য আমি প্রচুর লোকজনকে এমপ্লয় করে প্রত্যেকটা ওয়ার্ড ধরে 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 আমি টেকনিক্যাল টার্মস হোক কি নানান টার্মস আমি ট্রান্সলেট করছি, কিন্তু সেটা কি আদৌ জনমানুষের মধ্যে অ্যাকসেপ্টেবল হবে, সে নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যায় আর কি। তো সেক্ষেত্রে সরকারি অ্যাটেম্প্ট অনেকভাবেই হচ্ছে, কিন্তু এখানে আবার রিসার্চারদের ক্ষেত্রেও এই যে ডাইভার্সিটি আছে, এবার ডাইভার্সিটির থেকেও বেশি হচ্ছে যেসব ভাষাগুলো আমরা জানি যে ভারতবর্ষে প্রায় 780টা ভাষা বললাম, 50% ভাষাই এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ, এরা যে কোনো টাইমই এক্সটিংক্ট হয়ে যেতে পারে। আমি নিজে এমন একটা ল্যাঙ্গুয়েজ, মানে আমার মাতৃভাষা ছিল সেই অর্থে, কিন্তু আমি সেই ভাষা কোনোদিন শিখিনি, বলতেও পারি। তো আই হ্যাভ লস্ট ইট, এবং আমার বাবা মারা বলতো, আমার জেনারেশন থেকে সেটা বলে না। তো তার ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই সিচুয়েশনটা সব জায়গাতেই এক। এখন আমি খুব আর্টিফিশিয়ালি চেষ্টা করলেও সেই ল্যাঙ্গুয়েজটা আমি বলতে পারবো কিনা আমি জানি। তো সেই জায়গা থেকে এই হেজিমনিটা নানানভাবে চাপানো হচ্ছে, এবং তার মূল প্রবলেম হচ্ছে যে সেগুলো যে এই যে স্ট্যান্ডার্ড ওয়েতে স্ট্যান্ডার্ডাইজ করা, তার জন্য ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং, ল্যাঙ্গুয়েজ এই পার্টগুলো আরো বেশি করে গুরুত্ব দিয়ে তার জন্য টেক্সট বুক তৈরি করা, লিটারেচার তৈরি করা, এবং সেটা একেবারে প্রাইমারি ফাউন্ডেশন থেকে
সেই ভাষাভাষী মানুষদের কাছে নিয়ে যেতে হবে। সেটা কতটা ইকোনমিক্যাল কি ইকোনমিক্যাল নয় সেটা আলাদা প্রশ্ন, কিন্তু যদি কোনো সরকারকে সেটা দেখতে হয়, এই মানুষগুলোকে প্রিজার্ভ করতে হয়, এবং এটা তো একরকম চেষ্টা, এছাড়া আরেকটা চেষ্টা হচ্ছে, এটা অদ্ভুত যে একদিকে বলছে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান ইলেকশন ওয়ান সব কিছু, আরেকদিকে হচ্ছে এই যে ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ, ইন্ডিজিনাস মানুষগুলো আছে তাদের যে ইন্ডিজিনাস নলেজ আছে সেই নলেজটাকে এক্সট্র্যাক্ট করার জন্য গভর্নমেন্ট নানান প্রজেক্ট ফান্ডিং করছে, এবং সেটা কিভাবে আরো বেশি সেই নলেজটা নিয়ে অন্য কাউকে সাপ্লাই করবে সেই অর্থে, ঠিক আছে, সেটা যে খুব মানুষের জনমানুষের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে সেই কারণে তো নয়, তো সেগুলোকে এক্সট্র্যাক্ট করার নানানভাবে চেষ্টা করছে। তো সেটাও আরেকটা ব্যাপার যে আমি ইন্ডিজিনাস পিপলগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করছি না, বা তার রাইটসগুলোকে আমি বঞ্চিত করছি, এই যে নানানভাবে ডিস্ট্রাকশন হচ্ছে, ফরেস্ট হোক, তার ল্যান্ড থেকে আমি বঞ্চিত করছি, সেই মানুষগুলোকে আমি উদ্বাস্তু বানিয়ে দিচ্ছি, এবং তার পরবর্তীতে আমরা হচ্ছে তার ভাষা তো ছেড়েই দিলাম, তার ওভারঅল কালচার থেকে আমি তাকে আপরুট করে আমি অন্যভাবে ভেগভাবে আমি চেষ্টা করছি যে আমি তার যেগুলো ইন্ডিজিনাস নলেজ আছে সেগুলোকে আমি আরো বেশি প্রায়োরিটাইজ করব বা আরো বেশি প্রাধান্য দেব। এনইপিতে যেটা আরেকটা হয়েছে যে এনইপিতে এখন রিসেন্ট ভাবে অনেক প্রজেক্টস হচ্ছে কি নানান কিছু হচ্ছে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ মানে তোমাকে সামহাউ রিলেট করতে হবে সেই আজ থেকে 2-3 হাজার আগে ইন্দো এরিয়ান যে ল্যাঙ্গুয়েজ কথা বলা হতো, সেটা সংস্কৃত রিলেটেড হতে পারে না হতে পারে, সেইটাকেই ফোকাস করে তোমাকে প্রজেক্টস লিখতে হবে এবং সেটা রিলেটেডই কাজ হবে, এর বাদে কোনো কাজ হবে। এই যে এত বাকি ল্যাঙ্গুয়েজেস আছে সেগুলো রিলেটেড কোনো কাজে, তো এইভাবে ডমিনেন্সটা তো আছেই সরকারিভাবে, এবং সেটাকে আরো এই এনইপি 2020 হচ্ছে আরো বেশিভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, স্পেশালি এডুকেশন ফিল্ডে যারা আছে তাদের উপরে, এবং তার বাদে কিন্তু আর কোনো কাজ করার সুযোগ নেই। একদমই বৈদ্যনাথ যে কথা বললো যে 780টা ল্যাঙ্গুয়েজকে যদি মানে ইউরোপীয় ভাবধারায় ভাবতে গেলে যদি আমাদেরকে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ যেটা ইউরোপ যে নীতিটা নিয়েছিল সেটা যদি ভারতবর্ষে করতে হয় 780 কেন হয়তো আরো বেশি কিছু দেশ হয়ে যেতে পারে ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে, কিন্তু এখানেও একটা সমস্যা আছে। যদি আমরা এই পলিসি আলটিমেটলি মেনেও নিই যে 780টা দেশকে ভাষাকে কেন্দ্র করে আমরা ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ মেনে নেব, ভারতবর্ষের ক্ষেত্রে কন্ট্যাক্ট সিচুয়েশনটা এতটাই জটিল যেখানে একটা প্রপার আইসোগ্লট লাইনও টানা যাবে না, যে লাইনটা দিয়ে বলবো যে এই অংশটুকু এই ভাষাভাষী মানুষের জন্য, বাংলা ভাষাভাষী মানুষ শুধুমাত্র এই অংশটুকুতে থাকে, কোল ভিল মুন্ডা এরা এই এই অংশটুকুতে থাকে, এর বাইরে ভাই তোমরা বেরিও না। এটাও একটা কিন্তু ভাবার বিষয়। দ্বিতীয়ত বর্তমান কেন্দ্রীয় সরকারকেই আমি শুধু বলছি না, এটা আমি স্বাধীনতার পর থেকে ভারতীয় ভাষা বা ভাষাতত্ত্ব ইত্যাদি নিয়ে গবেষণার ক্ষেত্রে প্রথম থেকেই স্বাধীনতার পরবর্তীকাল থেকেই যে জিনিসটা দেখা হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সেটা যে কোনো পলিটিক্যাল কারণে হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে হতে পারে, এবং বর্তমানে দেখা যাচ্ছে যে এই সমস্ত ডেটাগুলোকে এক জায়গায় করে সেটা অন্য কারোর হাতে তুলে দেওয়ার একটা চেষ্টা, সেটাও আজকে যে একেবারে নতুন তা নয়। উইলিয়াম জোন্স যখন এখানে আসছেন কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছেন 1784 প্রতিষ্ঠা হচ্ছে, পলাশির যুদ্ধ 57, এত কম সময়ের মধ্যে ওরা রাজধানী তৈরি করে উঠতে পারুক না পারুক, একটা রাজভবন তৈরি করে উঠতে পারুক না পারুক, প্রথম যে কাজটা করেছিল সেটা কিন্তু এই আমাদের পার্ক স্ট্রিটে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করা, এবং তার কিছুকাল পরই একদম 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা। তারপর তারা আস্তে আস্তে অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ ভবনগুলো তৈরি করছে, অন্যান্য কিছু তৈরি করছে। তার মূলেও কিন্তু রয়েছে এই ইন্ডিজিনাস যে নলেজটা, সেই নলেজটাকে এক জায়গায় করা এবং সেটাকে অন্য কোথাও পাচার করার যে টেন্ডেন্সি, অর্থাৎ সেই যে ঔপনিবেশিক চিন্তাধারা সেটাও কিন্তু 2024 সালেও একই রকম ভাবে চলছে, 250 বছর পরেও একইভাবে চলছে। এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। আর আরেকটা বিষয় আমরা অনেকক্ষণ আলোচনা করলাম যে ভাষা বংশগুলো নিয়ে, যে ভারতবর্ষে 4 বা 5 বা 6 ভাষা বংশ যেগুলো রয়েছে, সেই ভাষা বংশের ভাষাগুলো পরস্পরের কন্ট্যাক্টে এসছে এবং তাদের মধ্যে বিনিময় হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে বৈদ্যনাথ দা আলোচনা করেছেন যে বিভিন্ন ভাষাগুলোর মধ্যেকার আলোচনা, মানে তাদের মধ্যেকার লেনদেন নিয়ে, হয়তো বাংলা ভাষা আমরা ইংরেজি থেকে কিছু নিয়েছি, গ্রিক থেকে কিছু নিয়েছি, বিভিন্ন ভাষা থেকে নিয়েছি, সমৃদ্ধ হয়েছে, আমাদের বাংলা থেকে বা ভারতীয় ভাষাগুলো থেকে ওরা নিয়েছে। যেমন আনন্দবাজার টেলিগ্রাফে কিছুকাল আগে একটা লেখা এসেছিল একটা, যে দ্য ভাইস চ্যান্সেলর হ্যাজ বিন ঘেরাউড বাই দ্য স্টুডেন্টস, ঘেরাও প্লাস ইংলিশ সাফিক্স ইডি, ঘেরাউড বাই দ্য স্টুডেন্টস। এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু ইংরেজিও নিচ্ছে, এই লেনদেনটা চলতেই থাকছে।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে ভারতবর্ষে কাজ খুব কম হয়েছে সেটা কিন্তু উপভাষা, এবং এই উপভাষাগুলোর মধ্যে পারস্পরিক লেনদেন। আমরা অনেক সময় বলি যে বাংলা ভাষাকেই যদি আমি কেন্দ্র হিসেবে ধরি, ওটা বাঙাল ভাষা, এটা এই দেশের ভাষা। এই বাঙাল ভাষার মধ্যেও ভারত মানে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে যেতে ভাষা একেবারে বদলে যায়, মানে তার মধ্যে আর কোনো মিল পাওয়া যায় না। সিলেট চট্টগ্রাম তো আমি ছেড়েই দিচ্ছি, ওরা তো নিজেদেরকে আলাদা ভাষা বলে একটা দাবি দীর্ঘকাল ধরে ওদের মধ্যে রয়েছে যে সিলেটি চাটগাঁইয়া এগুলোকে আলাদা ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। এটা উত্তরবঙ্গেও কিছু কিছু ভাষার মধ্যে রয়েছে যাদেরকে এতদিন বাংলার উপভাষা বলে চালানো হচ্ছে। কিন্তু এই উপভাষাগুলোর মধ্যে থেকেও কিন্তু আমরা পারস্পরিক লেনদেন করছি। এটাও কিন্তু আমাদের কন্ট্যাক্ট, এবং এটাও আমাদের একটা ডাইভার্সিটির মধ্যে যে ইউনিটি সেটা কিন্তু ফুটিয়ে তোলে। আর কোনো প্রশ্ন যদি থাকে সৌর্য, না হলে আমি সৌর্যকে হ্যান্ড ওভার করছি। হ্যাঁ, নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়ার মধ্যে কি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, এই বিষয়ে যদি কিছু আলোচনা করেন। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার মানে নর্থ ইন্ডিয়ার ল্যাঙ্গুয়েজেস গুলো মূলত তো ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ এবং সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ গুলো দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ, তো সেই অর্থে দুটো তো আলাদা ল্যাঙ্গুয়েজ গ্রুপ। কিন্তু সেই অর্থে আমাদের এখনকার যা টেকনোলজি এবং এখনকার যা আমাদের ভারতবর্ষে একটা কি বলবো ওই অসুবিধার মধ্যে সুবিধা যেটা হচ্ছে যে মানে কলোনাইজেশনাল এফেক্টের ফলেই পেয়েছি আমরা, ইংলিশটাকে পেয়েছি বলে সেটা একটা মিডিয়েট করার মতো ল্যাঙ্গুয়েজ হিসেবে এক্সিস্ট করছে, এবং সেই তাকে কেন্দ্র করে আমরা ইচ আদারের সাথে এক্সচেঞ্জ করছি, এবং ওভারঅল এটা তো কন্টিনিউয়াসলি নলেজ এক্সচেঞ্জ তো চলছেই। কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো থাকবেই, কারণ দুটো আলাদা ভাষী গোষ্ঠী, কিন্তু তাদের মধ্যেও এক্সচেঞ্জেস হয়েছে। আমি এইটা আগেও যেটা বলেছি যে ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ থেকে নিয়েছে, দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে নিয়েছে, কিন্তু স্পেসিফিক ভাবে দুটো আলাদা ভাষা গোষ্ঠী, সেটা কখনোই মার্জ করে যেতে পারে না। তারা এক্সিস্ট করছে তার পপুলেশনকে নিয়ে, এবং এক্সিস্ট করতে থাকবে যতদিন না যদি মানে একটা অন্য আরো বিশাল কিছু হয়ে যায়, কিন্তু তারা এক্সিস্ট করবে আর কি। আর কোনো প্রশ্ন সৌর্য? আমি বর্ধমান জেলার বাসিন্দা, আমার ভাষার সাথে অন্যান্য জেলার ভাষার পার্থক্যের প্রধান কারণ কি আঞ্চলিকতা, নাকি এতে পরিবেশের ভূমিকা আছে? না, এবারে এই যে ডাইলেকটিক্যাল যে ডিফারেন্স টা কেন হয় সেটা ওইভাবে নানান কারণে হতে পারে, কিন্তু এই যে ডিফারেন্সটা হয় এটা স্বাভাবিক একটা ব্যাপার আর কি। সেটা আগে যেমন নাগাল্যান্ডে একটা ফিচার পাওয়া যায় যে ওখানে প্রত্যেকটা গ্রামে একটা করে ডাইলেক্ট আছে। সেই ডাইলেক্ট মানে একটু 2-3টে গ্রাম পেরিয়ে গেলে সেই ভাষা আর অন্য কেউ বুঝতে পারবে না, এরকম একটা সিচুয়েশন। তো সেটা নানান জিওগ্রাফিক্যাল কারণে হতে পারে, অ্যানাটমিক্যাল কারণে হতে পারে, খাওয়ার অভ্যেস থেকে হতে পারে, নানান কারণে হতে পারে। এবারে ল্যাঙ্গুয়েজ অলওয়েজ একটা ইজের দিকে যায়, মানে ইজিনেসের দিকে ফ্লো করার চেষ্টা করে যে আরো সহজভাবে কিভাবে বলা যায়। তো সেইটা যেখানে যেমন ভাবে এফেক্ট করে। এবার আমার কাছে যেটা ইজি মনে হচ্ছে, একটা দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজের কোনো একটা স্পিকারের কাছে সেটা হার্ড মনে হতে পারে, বা ওর কাছে যেটা ইজি মনে হচ্ছে সেটা ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হয়, ল্যাঙ্গুয়েজ গ্রুপ স্পেসিফিক হয়, বা ডাইলেক্ট স্পেসিফিকও হতে পারে। তো সেটা খুব ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি এই যে ভেরিয়েশনটা হচ্ছে এটা ন্যাচারালি হতে থাকবে। ভাষা কখনোই যে কোনো কিছুই, সমাজ যেমন পরিবর্তনশীল, ভাষাও পরিবর্তনশীল, তাহলে এই পরিবর্তনটাকে আমাকে রেকগনাইজ করতে হবে, বা এই ভ্যারাইটিটাকে আমাকে রেকগনাইজ করতে হবে, অন্য কোনো পার্থক্য না করে। সেগুলো মানুষেরই ভাষা এবং তাকে আমাকে রেকগনাইজ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। এবার এর কারণ নানান কারণে হতে পারে, নানান ইনফ্লুয়েন্সেও হতে পারে, অন্য ভাষার ইনফ্লুয়েন্সেও। এবার সাউন্ড চেঞ্জ কেন হয় তার লিঙ্গুইস্টিক স্টাডিজ আছে, সেটাকে আমরা দেখতে পারি। হ্যাঁ, এই বিষয়ে বোধহয় লিঙ্গুইস্টিক মানে একদম লিঙ্গুইস্টিক কোর আলোচনায় ঢুকতে গেলে সেটা এই পরিসরে সম্ভব নয়, তবে এক্সট্রা লিঙ্গুইস্টিক যে ফ্যাক্টর গুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। যেমন চেম্বার্স বা কার্সউইল এরা ডায়ালেক্টোলজিতে বা ডায়ালেক্ট গুলো নিয়ে যে কথাগুলো বলছেন সেখানে টাইম, স্পেস, মোটিভেশন এরকম কতগুলো যুক্তি তারা খাড়া করছেন, যেখানে আমি টাইম স্পেসটা নিয়ে এখন বিস্তারিত আলোচনায় যাব না, এটা জটিল বিষয় হয়ে যাবে। তবে এই বর্ধমান জেলার ভাষা, আমার বর্ধমান জেলার ভাষার সঙ্গে আমিও ভীষণভাবে পরিচিত, এবং অন্যান্য জেলার ভাষা নিয়েও তো অনেক কাজ আমি দেখেছি যারা করছেন বর্তমানে। সেখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে। আমি যেমন আমার একটা এমএ থিসিস যেটা ছিল রিসার্চ ডিসার্টেশন, সেখানে আমি পূর্ববঙ্গের ভাষার সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষার দুটো অঞ্চলকে বেছে নিয়ে তার একটা
আলোচনা করেছিলাম তুলনামূলক, সেখানে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করতে পারে। তার মধ্যে একটা প্রধান ফ্যাক্টর হলো এজ, সেক্স, জেন্ডার, এই যে ব্যাপারগুলো। যে অনেক ক্ষেত্রে যেমন সুকুমার সেনের একটা কাজ ছিল নারীদের ভাষা বলে, সেখানে দেখা যাচ্ছে ছেলেদের ভাষার সঙ্গে মেয়েদের ভাষাকে তিনি তফাৎ করছেন, পার্থক্য করছেন নানা কারণে। তারপর দেখা যাচ্ছে বয়সজনিত কারণে। আমি জৌনসারি ল্যাঙ্গুয়েজের উপর একটা কাজ করেছিলাম, যেটা গত গত সপ্তাহেই আর কি আইআইটি গুয়াহাটিতে একটা কনফারেন্সে আমি প্রেজেন্ট করতে গিয়েছিলাম। জৌনসারি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওল্ডার জেনারেশন যারা রয়েছেন, সেই ওল্ডার জেনারেশন জৌনসারি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যথেষ্ট সচেতন, কিন্তু যত এজটা কমের দিকে আমরা আসছি, বাচ্চাদের দিকে আসছি, তত দেখছি তারা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা জানে না। তাদেরকে যদি আমি জিজ্ঞেস করি তুমি কানকে কি বলো, মানে কানের কাউন্টার পার্ট কি, ওরা আর সেটা জানে না, ওরা হিন্দিতে উত্তর দিচ্ছে। বা যে কোনো কিছু যাই জিজ্ঞেস করা হচ্ছে, অধিকাংশ টার্মিনোলজি তারা জানে না, বা জানলেও সেটা সেই সময় মনে পড়ছে না। কিন্তু এটা ওল্ডার জেনারেশনের ক্ষেত্রে হচ্ছে না। ফলে বয়স এখানে একটা ফ্যাক্টর হতে পারে, যেটা বর্ধমান জেলাতেও আমি দেখেছি যে আমার দাদু স্থানীয় যারা, তারা অনেক বেশি কিন্তু আঞ্চলিকতায় এখনো জোর দেন, সেই ভাষায় কথা বলেন। কিন্তু ইয়াঙ্গার জেনারেশনরা যখন আমার সঙ্গে অ্যাটলিস্ট কথা বলে, তখন কিন্তু তারা স্কুলে যে ভাষাটায় কথা বলে সেই ভাষাতেই আমার সঙ্গে তারা কথা বলে। যেমন উদাহরণ আমি দিতে পারি, কেন শব্দটাকে ওরা বলছে কেনে, যাবি কেনে। তো এটা কিন্তু ইয়াঙ্গার জেনারেশন আমার সঙ্গে করছে না, মিড এজ করছে বা ওল্ডার এজ করছে। ফলে এজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। এডুকেটেড পার্সন, নন এডুকেটেড পার্সনের ভাষা এক নয়। এটাও কিন্তু সেই রঘুবংশতে দেখা যাচ্ছে যে হিমালয় যখন শিব পার্বতীর বিয়ে দিচ্ছে, তখন বলছে যে শিবের ভাষা ও তো আনএডুকেটেড পার্সনের ভাষা, অশিক্ষিতের ভাষা। আমরা বলছি শিক্ষিতের ভাষা। ফলে শিক্ষিতের ভাষা, অশিক্ষিতের ভাষা, এটাকে আমি ডিসক্রিমিনেট করছি না, কিন্তু আমি বলছি যে এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটাও কিন্তু আমার ভাষাকে ডিটারমাইন করে। আমি কতটা কোট আনকোট আমি বলছি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যেটাকে বলি আমরা, এর পেছনে পলিটিক্যাল কারণ ছাড়া, ইকোনমিক্যাল কারণ ছাড়া আর কিছু নেই। কিন্তু ওই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের দিকে যাবে শিক্ষিত লোকেরাই, যারা স্কুলে গেছে, মানে শিক্ষিত ইন দ্য সেন্স ওই স্কুলের শিক্ষার কথা বলছি আমি, হ্যাঁ, একাডেমিক কোয়ালিফিকেশনটা যাদের আছে, নয়তো তারা যাবে না। এবং মানে এই বিষয়গুলোও কিন্তু ভীষণভাবে ফ্যাক্টর। এবং রিজিয়নাল ভ্যারাইটিস তো থাকবেই। মানে আমার ভাষার সঙ্গে আমি 10 কিলোমিটার করে এগোতে থাকলে ভাষা বদলাতে থাকবে। ফলে এর পেছনে পরিবেশের ভূমিকাকে লিঙ্গুইস্টরা খুব একটা যে স্বীকার করেন তা না, সেটা হয়তো বায়োলজিক্যালি হতে পারে। হয়তো আসামিজরা যেমন ট এর বদলে ত বেশি ব্যবহার করেন, দ্রাবিড়িয়ানরা ট বেশি ব্যবহার করে, সেটা তার বাকযন্ত্রের গঠনটা কিভাবে হয়েছে সেই অঞ্চলের মানুষের, সেটার উপর ডিপেন্ডেন্ট হতে পারে। কিন্তু তার লেক্সিক্যাল আইটেম, তার গ্রামাটিক্যাল ক্যাটাগরি সবটাই বদলাতে পারে কিন্তু এই সমস্ত বিভিন্ন বিষয়গুলোর উপর ভিত্তি করে। আর যদি কোনো প্রশ্ন থাকে সৌর্য। না, আর কোনো তেমন প্রশ্ন নেই। এরা দুজন থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাঙ্কস এটাই বলেছে। তাহলে আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আলোচনাটা আমরা এখানেই শেষ করব। আর বেশ দীর্ঘক্ষণের একটি আলোচনা হলো, এবং সেখানে বৈদ্যদা এবং ঋত্বিক দুজনে মিলেই মোটামুটি লিঙ্গুইস্টিক্সের যে বিষয়টা ছিল, যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে লিঙ্গুইস্টিক্স বা ল্যাঙ্গুয়েজ গ্রুপগুলো কিভাবে নিজেদের সংস্পর্শে এসেছে এবং তাদের মধ্যে যে আদান প্রদান যা কিছু সেইটা কিভাবে হয়েছে, তার যে একটা প্রাইমারি আলোচনা, সেটা খুব স্পষ্টভাবেই এসছে। এবং বর্তমানে যে একটা বর্তমানে এবং বরাবরই হয়ে এসছে যে একটা ল্যাঙ্গুয়েজ ডমিনেশন, সেটাও যে কতটা আরোপিত, সেইটা খুব মানে স্পষ্টভাবে আলোচনায় উঠে এলো। এবং ভারতবর্ষ বরাবরই তার যে বৈচিত্র্যতা, তার যে অনেকান্তবাদী চেতনা, ভাবনা, সংস্কৃতি, সেইটার জন্যই ভারত মহান। বৈচিত্র্যতার মধ্যে ঐক্য খুঁজতে গিয়ে ঐক্যকে এত বেশি জোর দিয়ে ফেলছি যে বৈচিত্র্যতার কথা আমরা ভুলে যাচ্ছি। এইটা বোধহয় করলে ভারতবর্ষের শিকড়টাকে আমরা খুঁজে পাবো না, ভারতবর্ষের মূলটাকে, মূল ভিত্তি যেটা, সেটা খুঁজে পাবো না। যাই হোক, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। দুজনকে অসংখ্য
ধন্যবাদ বৈদ্যদাকে এবং ঋত্বিককে সংলাপের সঙ্গে থাকার জন্য, এবং আগামী দিনেও এদের দুজনকে পাবো সংলাপের বিভিন্ন আলোচনায়, এই আশা রেখে এবং সমস্ত দর্শক মণ্ডলীর কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ এতক্ষণ ধরে এই আলোচনা শোনার জন্য। এবং আমরা ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হলাম, যারা ইতিহাসের পার্সপেক্টিভ দিয়ে দেখবে, যারা লিঙ্গুইস্টিক্স এর লোকজন আছো, এছাড়াও যারা সোশ্যাল সায়েন্স বা এমনি সাধারণ মানুষ যারা বিভিন্নভাবে আজকের যে বিভ্রান্তিগুলো চলছে, ভুল ভাবনাগুলোর উস্কানি চলছে, তার দ্বারা বিভ্রান্ত। তো সেই সবার উপকার হলো এই আলোচনার মধ্য দিয়ে। তাই দুজনকে আবারও অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। আজকের মতো এখানেই আমরা আলোচনাটা শেষ করছি। ধন্যবাদ।